প্রেজেন্টেশনের টাইটেলটা দিয়েছি কারেন্ট স্কোপস অ্যান্ড ফিউচার প্রসপেক্টস অফ মেডিকেল ফিজিক্স ইন ইউএসএ। সো যেহেতু আমাদের এখানে সবাই আমরা বাংলাদেশে, আমি হচ্ছে বাংলাতেই কথা বলছি। সো প্রথমে আমি একটু বলে রাখি যে আমাদের it's my second slide, major branches. So I hope you guys can see my second slide, right? So আমাদের দেশে ফিজিক্স কারিকুলামে যেটা হয়, আমরা হচ্ছে আন্ডার গ্রাজুয়েশন, সরি, ওকে, গট ইট। ফাহিম, সেকেন্ড স্লাইড কি দেখা যাচ্ছে না? ভাই এখনো ফার্স্ট পেজটাতেই আছি আমরা। তো তোমরা কি সেকেন্ড স্লাইড দেখতে পাচ্ছ রাইট নাও? জি ভাই দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ, সরি ফর ইন্টারাপশন। সো যেটা বলছিলাম যে আমাদের বাংলাদেশে পদার্থবিজ্ঞান বিভাগে আন্ডার গ্রাজুয়েশনে ইউজুয়ালি যেটা হয়, আমরা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে স্টাডি করি, এবং মাস্টার্স প্রোগ্রামে খুব একটা মেডিকেল ফিজিক্স নিয়েও আসলে আলোচনা খুব একটা করা হয় না। যার জন্য আমি যতটুকু আমার অভিজ্ঞতায়, আমি যখন পড়াশোনা করেছিলাম, আমার কাছে মনে হয়েছে আসলে মেডিকেল ফিজিক্স নিয়ে আমাদের ধারণা একটু কম। বিশেষ করে মেডিকেল ফিজিক্স বিষয়টা কি, অথবা মেডিকেল ফিজিক্সের অ্যাকচুয়ালি কতগুলো ব্রাঞ্চ আছে, মেজর ব্রাঞ্চ কতগুলো আছে, অথবা বাহিরের দেশে এটার বর্তমান স্ট্যাটাস কি, কি নিয়ে কাজ হচ্ছে, ফিউচার কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো আসলে নিয়ে আমাদের একেবারেই ধারণা কম। সো আমি আজকের প্রোগ্রামটাতে যেহেতু আমি একেবারেই হচ্ছে সারফেস লেভেলে মেডিকেল ফিজিক্স নিয়ে একটা ধারণা দিব, এখানে কোনো টেকনিক্যাল টার্ম আমি ইউজ করব না, কোনো ধরনের হার্ডকোর মেডিকেল ফিজিক্স নিয়ে কথা বলবো না, একেবারে জাস্ট হচ্ছে
তোমাদেরকে ইন্ট্রোডিউস করানো মেডিকেল ফিজিক্স ফিল্ডের সাথে, সেই অনুযায়ী আমি হচ্ছে আমার প্রেজেন্টেশন স্লাইডগুলো তৈরি করেছি। সো প্রথমত আমি হচ্ছে মেডিকেল ফিজিক্সের মেজর যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো এখানে হাইলাইট করার চেষ্টা করেছি এই স্লাইডে। সো তোমরা দেখো এখানে প্রথমত হচ্ছে মেডিকেল ফিজিক্সে যদি আমরা শুরুতেই বলি, প্রথমে হচ্ছে আমাদের ডায়াগনস্টিক ইমেজিং এই টার্মটা আসবে, তারপরে আসবে হচ্ছে তোমার ডায়াগনস্টিক ইমেজিং এ যে কাজটা হয়, যে বিভিন্ন ধরনের ক্যান্সার সেল বা ক্যান্সার টিউমারকে ডায়াগনোস করা যায়। এর ভিতরে মেজর যেই ইমেজিং মডালিটি আছে, দ্যাট মিনস বিভিন্ন ধরনের ইমেজিং টেকনিক আছে যার সাহায্যে আমরা হচ্ছে এই ক্যান্সার সেলকে ডিটেক্ট করতে পারি। এর ভিতরে আছে তোমার এক্স-রে আছে, সিটি আছে, সিটি মিনস কম্পিউটার টোমোগ্রাফি, এন্ড এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এই তিনটা হচ্ছে তোমার ক্যান্সার সেল ডিটেক্ট করার টেকনিক। তবে এখানে ডিপেন্ড করে যে তুমি হচ্ছে কখন কোনটা ইউজ করবা, বিভিন্ন স্টেজ এবং বিভিন্ন স্ট্রাকচার। যেমন কম্পিউটার টোমোগ্রাফি এবং এক্স-রে, এই দুইটার সাহায্যে আমরা অ্যাকচুয়ালি structural imaging করি, particularly I can say the bone structure, that means the solid structure of human body we can detect by using these two techniques. CT actually the advanced technique compared to X-ray, এবং MRI এটার সাহায্যে আমরা হচ্ছে অনেকটা বলতে পারো সফট টিস্যু লাইক ব্রেন or like this, that means soft tissue তে যদি কোনো ধরনের ক্যান্সার সেল থাকে তাহলে হচ্ছে আমরা MRI এই টেকনিকটা ইউজ করে থাকি। সো তাহলে মেডিকেল ফিজিক্সে প্রথমে আসবে তোমার হচ্ছে কোনো ক্যান্সার সেলকে ডিটেক্ট করা। এই ডিটেকশনের জন্য প্রথমে আমরা ইউজ করবো হচ্ছে ডায়াগনস্টিক ইমেজিং। ওকে, দেন তোমার আরো একটি ইমেজিং টেকনিক আছে, সেটা বলা হয় নিউক্লিয়ার মেডিসিন ইমেজিং। সো এই নিউক্লিয়ার মেডিসিন ইমেজিং এ আমরা মূলত বলি হচ্ছে প্যাট মেশিন, পজিট্রন এমিশন টোমোগ্রাফি এন্ড স্পেক্ট মিনস সিঙ্গেল ফোটন এমিশন কম্পিউটার টোমোগ্রাফি, এই দুইটা। তো যদি আমি এখানে ইন্ডিভিজুয়ালি প্যাট এবং স্পেক্ট মেনশন করি নাই, আমি হচ্ছে এখানে কম্বাইন করেছি প্যাট সিটি এন্ড স্পেক্ট সিটি, দ্যাট মিনস ডুয়াল মেশিন। ইউজুয়ালি বর্তমানে বহির্বিশ্বে এবং আমি আমার জানার মতো বাংলাদেশেও আছে, এখন হচ্ছে এই ধরনের কম্বাইন্ড টেকনিক ইউজ করা হয় ক্যান্সার ডিটেক্ট করার জন্য, প্যাট সিটি অর স্পেক্ট সিটি। তো প্যাট সিটি এর অ্যাডভান্টেজ কম্পেয়ার টু দি ডায়াগনস্টিক রেগুলার টেকনিক, যে প্যাট সিটি মেশিনের সাহায্যে আমরা আর্লি স্টেজে ক্যান্সার ডিটেক্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের খুবই বড় অ্যাডভান্টেজ। প্যাট মেশিনে যে কাজটা করা হয়, প্রথমে লেটস সে পজিট্রন এমিটিং রেডিও আইসোটোপ, আমরা যেটাকে বলি রেডিও ফার্মাসিউটিক্যালস, এই প্যাট সিটি মেশিনে প্রথমে রেডিও ফার্মাসিউটিক্যাল হচ্ছে ইনজেক্ট করা হয় হিউম্যান বডিতে, এবং বিভিন্ন সেলের ফাংশনাল অ্যাক্টিভিটি অথবা তুমি বলতে পারো মেটাবলিক অ্যাক্টিভিটি ট্রেস করা যায়। যে সকল সেলে ক্যান্সার টিউমার থাকে, দেখা যায় যে ওই সকল সেলে মেটাবলিজম অ্যাক্টিভিটি অনেক বেশি হয়, এবং এটা অনেকটা তোমার ধরো প্যাট সিটি মেশিনের যে স্ক্রিন, ওই স্ক্রিনে এটা মোর ভিজুয়ালাইজ হয়, এবং এর সাহায্যে তুমি হচ্ছে একেবারে আর্লি স্টেজে তুমি ক্যান্সার ডিটেক্ট করতে পারবা। বাট ডেফিনেটলি মোর এক্সপেন্সিভ, as well as the machine also not frequently available. সো প্যাট সিটি এবং স্পেক্ট সিটি বলতে পারো হচ্ছে অ্যাডভান্স ইমেজিং টেকনিক কম্পেয়ার টু রেগুলার ডায়াগনস্টিক ইমেজিং। সো তাহলে আমরা ডায়াগনস্টিক ইমেজিং এবং নিউক্লিয়ার মেডিসিন ইমেজিং এই দুইটা টেকনিকের মাধ্যমে আমরা হচ্ছে ক্যান্সার সেল ডিটেক্ট করতে পারবো। যদি আমরা ক্যান্সার সেল ডিটেক্ট করতে পারি, দেন কোশ্চেন আসতেছে আমরা এটাকে ট্রিট করব কিভাবে, হাউ টু ট্রিট দিস কাইন্ড অফ ক্যান্সার টিউমার অর সেলস। সো এই ট্রিটমেন্টের প্রসেসে তোমার অনেক ধরনের ট্রিটমেন্ট টেকনিক আছে। এর ভিতরে অন্যতম টেকনিক হচ্ছে রেডিয়েশন থেরাপি অর রেডিওথেরাপি। ওকে, সো এই রেডিওথেরাপি আবার আমরা হচ্ছে মোটা দাগে দুইটা ব্রাঞ্চে সাবডিভাইড করি। প্রথমত হচ্ছে এক্সটার্নাল বিম থেরাপি, অ্যানাদার ওয়ান ইজ ব্রাকিথেরাপি। সো এক্সটার্নাল বিম থেরাপি হচ্ছে মেইনলি তোমার ফোটন বিম অথবা ইলেকট্রন বিম সাহায্যে আমরা হচ্ছে হিউম্যান বডি ক্যান্সার ট্রিটমেন্ট করে থাকি। ইউজুয়ালি ফোটন বিম এবং ইলেকট্রন বিম যে মেশিন থেকে দেওয়া হয় সেটাকে বলা হয় লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন, লিনাক মেশিন বলা হয় এটাকে। এটা হিউম্যান বডির আউটসাইডে থাকে, দ্যাট মিনস আউটসাইড অফ দি হিউম্যান বডি
মেশিন থেকে আমরা হচ্ছে এই ফোটন বিম অথবা ইলেকট্রন বিমের সাহায্যে ক্যান্সার টিউমারকে আমরা ট্রিটমেন্ট করতে পারি। আরেকটা হচ্ছে ব্র্যাকিথেরাপি। পার্টিকুলারলি কিছু কিছু ক্যান্সার সেল আছে যেগুলো খুবই সেন্সিটিভ, লাইক সে আইস ক্যান্সার টিউমার। তোমার যদি চোখের কোনো ধরনের ক্যান্সার টিউমার থাকে, অথবা সে তোমার ব্রেস্ট ক্যান্সার টিউমার থাকে, অথবা এরকম খুবই সেন্সিটিভ যে অর্গান আছে, সেই সকল ক্ষেত্রে আমরা হচ্ছে ব্র্যাকিথেরাপি এই টেকনিকটা ইউজ করা হয়। ইউজুয়ালি এই ক্ষেত্রে যে কাজটা করা হয়, রেডিয়েশন সোর্সকে ক্যান্সার টিউমার সেলের উপরেই প্লেস করা হয়, অথবা ভেরি নিয়ার বাই এই সেল সোর্সটাকে ইউজ করা হয়। তাহলে এই দুইটা টেকনিকের পার্থক্য হচ্ছে এক্সটার্নাল বিমে সোর্স থাকে, দ্যাট মিনস রেডিয়েশন সোর্স থাকে হচ্ছে হিউম্যান বডির বা আউটসাইড, আর ব্র্যাকিথেরাপিতে রেডিয়েশন সোর্স থাকে হিউম্যান বডির ইনসাইড অর নিয়ার বাই হিউম্যান ক্যান্সার টিউমার সেল। ওকে, and another branch of medical physics here is the health physics. Okay, so তাহলে আমরা দুইটা টেকনিকের সাহায্যে আমরা হচ্ছে ক্যান্সার সেল ডিটেক্ট করতে পারি, এবং another one by how we can treat the cancer tumor. Now what about health physics? Actually health physics কে অনেকেই বলে যে রেডিয়েশন প্রোটেকশন। সো যারা সে ডক্টর অথবা মেডিকেল ফিজিসিস্ট, যে সকল নন অকুপেশনাল পার্সন থাকে, দ্যাট মিন যে সকল পার্সোনালরা এই ক্যান্সার পেশেন্টকে ট্রিট করে, তাদেরও কিন্তু তোমার হচ্ছে হেলথ হ্যাজার্ড হতে পারে, বা তাদেরও কিন্তু রেডিয়েশন থেকে প্রোটেক্ট করা খুবই প্রয়োজন। তাহলে আদার দেন ক্যান্সার পেশেন্ট অ্যাজ ওয়েল এজ দি সারাউন্ডিং এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে কিন্তু স্টাডি করতে হবে হাউ টু প্রোটেক্ট নর্মাল হিউম্যান বডি ফ্রম দিস কাইন্ড অফ রেডিয়েশন। এই ধরনের রেডিয়েশন প্রোটেকশন নিয়ে স্টাডি করা হয় হেলথ ফিজিক্স ব্রাঞ্চে। তাহলে মোটা দাগে আমরা বলতে পারি তোমার মেডিকেল ফিজিক্সের 4টা ব্রাঞ্চ। ওয়ান ইজ দি ডায়াগনস্টিক ইমেজিং, another one nuclear medicine imaging, and then the radiation therapy, and finally health physics. Okay, so এই হচ্ছে মেডিকেল ফিজিক্সের মেজর ব্রাঞ্চেস। and right now, so here is the third slide, current research trends. so আমি একেবারে ব্রিফলি এখানে ডিসকাস করব কি ধরনের রিসার্চ এই মুহূর্তে ওয়ার্ল্ড মেডিকেল ফিজিক্সের উপরে হচ্ছে। সো এর ভিতরে প্রথমত আমি হচ্ছে যেটা মেনশন করেছি সেটা হচ্ছে বায়োলজি গাইডেড রেডিওথেরাপি, প্যাট লিনাক। আমি আমার আগের স্লাইডে মেনশন করেছিলাম যে ইমেজিং এর জন্য আমরা হচ্ছে প্যাট সিটি মেশিন ইউজ করে থাকি, আর ট্রিটমেন্টের জন্য আমরা এক্সটার্নাল বিম থেরাপি ট্রিটমেন্টে আমরা ইউজ করেছি লিনাক। সো বর্তমানে যে কাজটা করা হয়, ইমেজিং এবং ট্রিটমেন্ট দুইটাকে হচ্ছে একটা মেশিনের ভিতরে কম্বাইন করা হয়, যাকে বলা হয় বায়োলজি গাইডেড রেডিওথেরাপি। এটা খুবই নোবেল টেকনিক। রিসেন্টলি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি রিসার্চ উইং তারা সর্বপ্রথম এই মেশিনের সাহায্যে লাং ক্যান্সারকে ট্রিট করেছেন, এবং এই পদ্ধতিতে যে কাজটা করা হয় একেবারে রিয়েল টাইম, সে রিয়েল টাইম ক্যান্সার টিউমারকে লোকেট করা হয়, এবং হচ্ছে ইনস্ট্যান্ট টাইমে হচ্ছে রেডিয়েশন থেরাপি দেওয়া হয় টু ট্রিট দি ক্যান্সার টিউমার। ইউজুয়ালি কনভেনশনাল ট্রিটমেন্ট টেকনিকগুলোতে হচ্ছে তোমার অনেক ধরনের প্রবলেম থাকে, যেমন হচ্ছে হেলদি টিস্যুগুলো অনেক ধরনের এক্সট্রা ডোজ পায়, এবং হচ্ছে তোমার যেটা টার্গেট টিউমার, দ্যাট মিনস ক্যান্সার টিউমার, সেটাও দেখা যায় যে তোমার ডিজায়ার্ড লেভেলের ডোজ পায় না। এই ধরনের অনেক ইস্যু আছে। এটাকে যদি আমি এক লাইনে সামারাইজ করি, the ultimate goal of radiotherapy to treat the cancer tumor by reducing the dose in nearby healthy tissue. তাহলে আমাদের যে মেইন গোল হচ্ছে আমরা হচ্ছে ক্যান্সার টিউমারকে আমরা ট্রিট করব প্রপারলি, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা হেলদি টিস্যুকে যেন কোনোভাবে ফার্দার যেন তোমার ক্যান্সার না প্রডিউস হয়। সেই জন্য যদি আমরা রিয়েল টাইম ক্যান্সার টিউমারকে ট্র্যাক করতে পারি এবং ইনস্ট্যান্টলি যদি আমি ট্রিট করতে পারি, তাহলে হচ্ছে ক্যান্সার পেশেন্ট অপটিমাম ট্রিটমেন্ট পাবে। এই কাজটা করা হয় এই বায়োলজি গাইডেড রেডিওথেরাপি। একই পদ্ধতি তোমার আছে এমআর গাইডেড রেডিওথেরাপি, দ্যাট মিনস এমআরআই লিনাক, যেটা আমি আগের পেজে মেনশন করেছিলাম যে এমআরআই ইউজ করা হয় সফট টিস্যুর ক্ষেত্রে। ঠিক আছে, এমআরআই সফট টিস্যুর ক্ষেত্রে যদি ইউজ করা হয়, তাহলে সফট টিস্যুর ক্ষেত্রে সেম রিয়েল টাইম ট্র্যাকিং অফ ক্যান্সার টিউমার লাইক ইন ব্রেন, এন্ড দেন ইনস্ট্যান্টলি
treat the tumor by using radiotherapy. Here radiotherapy means photon or electron. Okay, so that's why I just particularly mentioned about biology guided radiotherapy. Nowadays it is very hot topic of research in medical physics community. And then I also highlighted the third one, automated treatment planning system in radiotherapy. এটা বিষয়টা কি জিনিস, এটা হচ্ছে তোমার ইউজুয়ালি যে কাজটা করা হয়, প্রথমে আমরা প্যাট সিটি অথবা আদার যে ইমেজিং মডালিটি আছে সেটার সাহায্যে আমরা হচ্ছে ক্যান্সার টিউমারকে আগে আমরা হচ্ছে ডিটেক্ট করি যে কোথায় আছে ক্যান্সার টিউমার এবং তার শেপটা কেমন, তার স্টেজ কি। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান করা হয় যে কিভাবে আমি এই ক্যান্সার টিউমারকে ট্রিটমেন্ট করব। ঠিক আছে, তো এই ট্রিটমেন্ট প্ল্যানটাকে আবার তোমার হচ্ছে ভেরিফাই করা হয় ভার্চুয়ালি, বিভিন্ন ধরনের ডোজ অ্যাপ্লাই করে, যে ওকে আমি যেই ক্যান্সার টিউমারের শেপটা পাইলাম, আমি যে ট্রিটমেন্ট প্ল্যান করলাম সেইটাতে আমরা প্রপার ডোজ পাচ্ছি কিনা। যদি দেখা যায় যে প্রপার ডোজ পাওয়া যাচ্ছে না, তখন হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যানটাকে হচ্ছে মডিফাই করা হয়, অ্যাডজাস্ট করা হয় টু রিচ আওয়ার আলটিমেট গোল। সে ডক্টর প্রেসক্রাইব করেছে যে তোমার হচ্ছে এই ক্যান্সার টিউমারে এতটুকু ডোজ লাগবে এবং এই শেপে বিম দিতে হবে, তাহলে আমরা অ্যাকর্ডিংলি আমরা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটাকে আপডেট করতে থাকি। এই ট্রিটমেন্ট প্ল্যানিংটা এই মুহূর্তে করা হয় ম্যানুয়ালি, যার জন্য কয়েকদিন সময় লেগে যায়, সামটাইম দেখা যায় যে বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যায় এই ট্রিটমেন্ট প্ল্যানটাকে ফাইনালাইজ করতে। তো দেখা যায় এমনিতেই বাংলাদেশের মতো দেশে মেশিনের পরিমাণ খুবই কম, সেই তুলনায় পেশেন্ট অনেক বেশি। সো এরকম যদি ম্যানুয়ালি ট্রিটমেন্ট প্ল্যান করা হয়, দেখা যায় যে আসলে যিনি ক্যান্সার পেশেন্ট তার জন্য অনেক সময় লেগে যায় এই আলটিমেট ট্রিটমেন্ট পেতে, এবং একই ইস্যু হোল ওয়ার্ল্ড ওয়াইড। সো দ্যাটস ওয়াই বর্তমানে যে কাজটা করা হয়, এখন যে কাজটা টার্গেট করা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপ লার্নিং, মেশিন লার্নিং টেকনিক ইউজ করে কিভাবে ট্রিটমেন্ট প্ল্যান থেকে অটোমেশন করা যাচ্ছে। অটোমেশন যদি আমরা করতে পারি ট্রিটমেন্ট প্ল্যান, তাহলে হচ্ছে আমরা উইদিন কাপল অফ সেকেন্ডস উই ক্যান develop the treatment planning system, and then we can quickly proceed with the actual therapy technique. Okay, so it is very hot topics right now in the physics community, and you know this time আমাদের এই বছর ফিজিক্সে নোবেল প্রাইজ যেটা আসলো, এটা হচ্ছে অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং কনসেপশন। ওকে, সো এই যে এবার আমরা নোবেল প্রাইজ আসলো মেশিন লার্নিং এর উপরে, এটা খুবই প্রমিজিং এবং এটা আমাদের মেডিকেল ফিজিক্স কমিউনিটিকেও অনেক ধরনের হোপ নিয়ে আসছে, বিকজ এই ধরনের ট্রিটমেন্ট প্ল্যানিং সিস্টেমেও কিন্তু আমরা আমাদের এই ধরনের নিউরাল নেটওয়ার্ক, এই ধরনের কনসেপ্ট ইউজ করা হয়ে থাকে রিসার্চ টুল টু ডু দিস কাইন্ড অফ রিসার্চ। তবে আমাদের কনভেনশনাল যেই টেকনিক সেটা হচ্ছে সিপিইউ বেসড মন্টি কার্লো সিমুলেশন, কিন্তু এই মন্টি কার্লো সিমুলেশন ভেরি টাইম কনজিউমিং। দেখা যায় যে তুমি একটা প্রোগ্রাম ডিজাইন করেছো, তুমি হচ্ছে এক্সটার্নাল ফোটন বিম থেরাপি অথবা প্যাট সিটি মেশিন তুমি ডিজাইন করেছো মন্টি কার্লো সিমুলেশনের সাহায্যে। তুমি যদি আমাদের কনভেনশনাল কম্পিউটারে প্রোগ্রাম রান করো, অনেক সময় লেগে যায়। তো সেই তুলনায় তুমি যদি জিপিইউ মিনস গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, জিপিইউ বেসড মন্টি কার্লো সিমুলেশন ডিজাইন করতে পারো, তাহলে তোমার কুইকলি উইদিন কাপল অফ সেকেন্ড তুমি হচ্ছে তোমার রেজাল্ট পেয়ে যাবে। তো এই জিপিইউ বেসড মন্টি কার্লো সিমুলেশন ইজ ভেরি কমন টপিকস ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ। সো এই জিপিইউ বেসড মন্টি কার্লো সিমুলেশন নিয়ে তোমরা ধারণা নিতে পারো। পরবর্তী হচ্ছে তোমার কারো যদি ইন্টারেস্ট থাকে যে এক্সটার্নাল ফোটন বিম অর ইলেকট্রন বিম রেডিওথেরাপি নিয়ে কাজ করার, তাহলে তোমাকে প্রথমে লিনিয়ার অ্যাক্সেলারেটর ডিজাইন করতে হবে, হোয়াট ইজ কল্ড বিম মডেলিং, এন্ড দেন ইউ হ্যাভ টু ডিজাইন দি ডিটেক্টর। ইউজুয়ালি আমরা আয়োনাইজেশন চেম্বার ইউজ করে থাকি। এই ধরনের বিম মডেলিং এবং আয়োনাইজেশন চেম্বার ডিজাইন করার জন্য the most effective Monte Carlo software হচ্ছে BEAM NRC and DOSE XYZ NRC. Both are open source. You can easily download from the GitHub or from their official website. Then you can install in Linux operating system. Then you can just do your research. Okay, it is open source concept. And then if you want to do PET city research or SPECT city research, then you can use Gate Monte Carlo code or Cement Monte Carlo code. Both are open source. Usually Gate is very versatile code in medical physics community, particularly in PET city and SPECT city modeling. You can also easily download it and do your research in Linux system. তারপরে আমি মেনশন করেছি ডিএনএ ড্যামেজ সিমুলেশন।
যে আমি যেটা আগের স্লাইডে মেনশন করেছিলাম যে তুমি ন্যানো স্কেল লেভেলে তুমি যদি হচ্ছে ডিএনএ ড্যামেজ মডেলিং করতে চাও, তাহলে হচ্ছে টোপাস এন্ড বায়ো নামক একটা মন্টি কার্লো কোড আছে, অথবা জেন4 ডিএনএ আছে, এই দুইটাই ওপেন সোর্স। এই দুইটা সফটওয়্যারের সাহায্যে তুমি হচ্ছে এই ধরনের কাজ করতে পারো। আর যদি প্রোটন থেরাপি এবং কার্বন আয়ন থেরাপি, দ্যাট মিনস ইউজুয়ালি আমরা ইউজ করে থাকি ফোটন এবং হচ্ছে ইলেকট্রন বিম এজ এ এক্সটার্নাল বিম থেরাপি, কিন্তু অ্যাডভান্স ট্রিটমেন্ট মডালিটির ভিতরে এই প্রোটন থেরাপি, দ্যাট মিনস পার্টিকেল থেরাপি ইফ ইউ কনসিডার, অর কার্বন থেরাপি, দেন ইউ ক্যান ইউজ টুপাস মন্টি কার্লো কোড। ওকে, এর বাহিরেও তোমার হচ্ছে আরো কিছু জেনারেল পারপাস কোড আছে, যেমন জেন4। জেন4 এই কোডটা অ্যাকচুয়ালি সার্ন ডেভেলপ করছে। তাছাড়া ফিজ আছে, এটা জাপানিজ মন্টি কার্লো কোড, এমসিএনপি আছে, ফ্লোকা আছে, আরো আছে। তো এগুলো হচ্ছে জেনারেল পারপাস কোড। বাট এই কোডগুলোর একটা প্রবলেম হচ্ছে, এগুলো যেহেতু এগুলো ডেডিকেটেড কোড না, দেখা যায় যে এই ধরনের সফটওয়্যার, এই ধরনের জেনারেল পারপাস কোডে তোমার হচ্ছে পার্টিকুলার কোনো মেশিন ডিজাইন করা লিটল বিট ডিফিকাল্ট কম্পেয়ার টু আদার dedicated code like the I already mentioned in the last lines. And the most important, another term is programming language. It is very important. Medical physics একটি highly interdisciplinary field. এই ফিল্ডে তোমার কম্পিউটার সায়েন্স থেকেও তোমার স্টুডেন্টরা কাজ করতে আসে, বায়োলজি স্টুডেন্ট থাকে, ফিজিক্সের তো থাকেই, তারপর তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থাকে। এই কারণে এটা হাইলি ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। সো এই জন্য তোমার হচ্ছে প্রোগ্রামিং নলেজ অনেক ভালো হতে হবে। ইউজুয়ালি আমরা হচ্ছে মেডিকেল ফিজিক্সে পাইথন ইউজ করে থাকি, C++ এবং ম্যাটল্যাব, এই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। উপরে আমি যেই সফটওয়্যারগুলো মেনশন করেছি, গেট, টুপাস এন্ড বায়ো, জেন4 ডিএনএ, all are written in C++. ওকে, বাট বর্তমানে পাইথন খুবই জনপ্রিয় হচ্ছে ডে বাই ডে। সো এই কারণে আমি পাইথন এখানে পার্টিকুলার হাইলাইট করেছি। তোমরা ইদার পাইথন অর C++, যে কোনো একটা নিয়ে তোমাদের যদি বেসিক নলেজ থাকে, তাহলে তোমরা হচ্ছে ডেটা অ্যানালাইসিস করতে পারো। উপরের মন্টি কার্লো কোডগুলো দিয়ে তুমি হচ্ছে সিমুলেট করতে পারো, এন্ড দেন টু অ্যানালাইজ ডেটা ইউ ক্যান ইউজ ইদার C++ অর পাইথন, বাট আই রেকমেন্ড পাইথন। বিকজ তোমার যদি পাইথন জানা থাকে, তাহলে তুমি দেখো আমি লাস্টে মেনশন করেছি এমএল, মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক। ইউজুয়ালি এখানে পাইটর্স ইউজ করা হয় টু ক্রিয়েট নিউরাল নেটওয়ার্ক অর টেনসর ফ্লো। তো পাইথন তোমার যদি জানা থাকে, তুমি পাইথনেরই একটা কন্টিনিউশন হচ্ছে পাইটর্স। পাইটর্সটা আমরা পাইথনে সরাসরি ইনপুট করতে পারি এবং আমরা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলিং গুলো করতে পারি। সো এটা হচ্ছে পাইটর্স অ্যাডভান্টেজ। এবং তোমার জিপিইউ, যেটা আমি প্রথম লাইনে মেনশন করেছি, জিপিইউ বেসড মন্টি কার্লো সিমুলেশন, এটা ইউজুয়ালি করা হয় C++, বাট নাউএডেজ ইট ইজ শিফটিং টু পাইথন। পাইথনের সাহায্যে আমরা C++ এর জিপিইউ মডেলিং আমরা ইনপুট করতে পারি। সেই কারণে তোমরা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেসিক নলেজ রাখা খুবই জরুরি। ওকে, নাও লেটস মুভ উইথ দি হাউ টু প্রসিড ইন হায়ার স্টাডি অ্যাবাউট মেডিকেল ফিজিক্স ট্র্যাক। সো অ্যাজ ইউজুয়াল, প্রথমত তোমার হচ্ছে জিআরই, আইএলস, টোফেল, এগুলো তো হচ্ছে তোমার যে ইউনিভার্সিটি তুমি অ্যাপ্লাই করবা ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখবা। দেখা যাবে যে কোনো কোনো ভার্সিটি জিআরই এখানে ওয়েব করা থাকে, সেক্ষেত্রে তোমার হচ্ছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, ইদার আইএলস অর টোফেল, তুমি হচ্ছে দিতে পারো। এবং তোমার প্রিভিয়াস রিসার্চ ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। বেটার হয় তুমি যদি মেডিকেল ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্সে তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকে। যদি তোমার মেডিকেল বা নিউক্লিয়ার ফিজিক্সে ব্যাকগ্রাউন্ড নাও থাকে, তাও স্টিল ইউ ক্যান অ্যাপ্লাই ইন মেডিকেল ফিজিক্স ব্রাঞ্চ। ওকে, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। তো এখানে আমি একটা মেনশন করে রাখি যে অনেকের ভিতরে একটা কনফিউশন থাকে যে ভাইয়া থিসিস করতে হবে কিনা। ওকে, অ্যাকচুয়ালি থিসিসের বিষয়টা এখানে নট ভেরি ইম্পর্টেন্ট। The important is your research background. You can do project or thesis, it is up to you. It isn't mandatory. The mandatory is that you have the previous background, which we can verify by let's say by published articles. If you can publish, if you publish an article, you can easily show it. So the thesis is not mandatory at all. Okay, now let's application steps. So এখানে মেডিকেল ফিজিক্সের বিষয়টা একটু ভিন্ন প্রকৃতির। দেখা যায় যে অনেক ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টে তোমার হচ্ছে সরাসরি মেডিকেল ফিজিক্সের রিসার্চ উইং থাকে। তো সেই ক্ষেত্রে তুমি ওই সকল ফিজিক্স ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে আমি একটা বিষয় মেনশন করে দিছি যে চেক ওয়েদার ক্যাম্পেপ এক্রিডিটেড। মেডিকেল ফিজিক্সে এক্রিডিটেশন একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম। ক্যাম্পেপ এটা একটা তোমার অর্গানাইজেশন যারা মেডিকেল ফিজিক্সকে এক্রিডিটেশন করে থাকে। তো তুমি যেই মেডিকেল ফিজিক্স ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবা, সেই তুমি একটা ফিজিক্স ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করলা যেখানে মেডিকেল ফিজিক্স উইং আছে, কিন্তু হচ্ছে ওই
ডিপার্টমেন্টের পিএইচডি প্রোগ্রামটা ক্যাম্পেপ অ্যাক্রিডিটেশন না, সেক্ষেত্রে তোমাকে হচ্ছে এক্সট্রা আরো 6টা কোর্স করতে হবে যদি তুমি মেডিকেল ফিজিক্সে ক্যারিয়ার চিন্তা করো। আর যদি তুমি মেডিকেল ফিজিক্সে ক্যারিয়ার ফার্দার চিন্তা না করো, তাহলে এই 6টা কোর্স করার প্রয়োজন নাই। অথবা তুমি আরেকটা সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি ডিরেক্টলি অ্যাপ্লাই টু ক্যাম্পেপ অ্যাক্রিডিটেড মেডিকেল ফিজিক্স প্রোগ্রাম। এটাতে তুমি যদি সরাসরি তুমি যদি ক্যাম্পেপ অ্যাক্রিডিটেড প্রোগ্রামে অ্যাপ্লাই করো, তাহলে হচ্ছে তোমার কোনো ধরনের এক্সট্রা কোর্স করা লাগবে না, কারণ হচ্ছে ওই প্রোগ্রামে অলরেডি 6টা কোর্স ডিজাইন করা থাকে। এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, অনেক সময় দেখা যায় ইউনিভার্সিটির বিভিন্ন হেলথ সেন্টারগুলা তোমার রেডিয়েশন অনকোলজি ডিপার্টমেন্ট বা রেডিওলজি ডিপার্টমেন্ট অথবা পার্টিকুলারলি কিছু তোমার ডেডিকেটেড ইনস্টিটিউট থাকে যারা হচ্ছে এই ধরনের ক্যাম্পেপ অ্যাক্রিডিটেড মেডিকেল ফিজিক্সের পিএইচডি অথবা মাস্টার্স প্রোগ্রামে স্টুডেন্ট এনরোল করে থাকে। সো এটা তোমরা দেখতে পারো। অথবা অনেক সময় দেখা যায় যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও তোমার এই ধরনের তোমার রিসার্চ উইং থাকে। সো তুমি হচ্ছে ওই বিষয়টাও দেখতে পারো। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট about to know CAMPEP accreditation. Very important if you wanna consider medical physics career in particularly in United States. And now let's move with the career in medical physics. So তুমি যদি মাস্টার্স অথবা পিএইচডি করে থাকো ক্যাম্পেপ অ্যাক্রেডিটেড মেডিকেল ফিজিক্স প্রোগ্রামে, তাহলে তুমি হচ্ছে আলটিমেটলি তুমি তোমার ক্যারিয়ার হচ্ছে মেডিকেল ফিজিসিস্ট, ক্লিনিক্যাল মেডিকেল ফিজিসিস্ট। সেক্ষেত্রে যেটা সিস্টেম আমেরিকার ক্ষেত্রে যে সিস্টেম, আমেরিকা এবং কানাডাতে যে সিস্টেম, সেটা হচ্ছে তুমি মাস্টার্স অথবা পিএইচডি করো ক্যাম্পেপ অ্যাক্রেডিটেড মেডিকেল ফিজিক্স প্রোগ্রামে, দেন তোমাকে হচ্ছে রেসিডেন্সি করতে হবে। আমাদের দেশে আমরা জানি যে আমাদের যারা এমবিবিএস করেন, ওনারা হচ্ছে এমবিবিএস করার পরে ওনাদেরকে রেসিডেন্সি করতে হয় 1 বছর বা 2 বছর, আমি শিওর না যদিও সময়টা। ঠিক তেমনি ভাবে মেডিকেল ফিজিক্সও সেম। তুমি যদি তুমি মেডিকেল ফিজিসিস্ট হতে চাও, তাহলে তোমাকে এমএসসি অথবা পিএইচডি, পিএইচডি ইজ নট ম্যান্ডেটরি, ইউ ক্যান ডু এমএসসি অ্যালং, বাট ইট শুড বি ক্যাম্পেপ অ্যাক্রেডিটেড। তাহলে তোমাকে যেটা করতে হবে, মেডিকেল ফিজিক্স রেসিডেন্সি করতে হবে। এটা আসলে ডিপেন্ড করে, কোন কোন ইনস্টিটিউটে এটা 2 বছর, কোন কোন ইনস্টিটিউটে এটা 3 বছর হয়। So তুমি যদি মেডিকেল ফিজিক্স রেসিডেন্সি করো, by this time you have to you have to be certified, board certified, which is called American Board of Radiology, ABR। এই মেডিকেল ফিজিক্স রেসিডেন্সি করার সময় তোমাকে হচ্ছে ABR এর এক্সাম দিতে হবে, দিয়ে তুমি হচ্ছে ইজিলি you can get the license of medical physicist। And you know, আমেরিকাতে আমি হচ্ছে গতকালকে একটু দেখতেছিলাম যে ফিজিসিস্ট যারা ফিজিক্সে পড়াশোনা করে সর্বোচ্চ স্যালারি কারা পান। আমি দেখলাম আসলে সবচেয়ে বেশি স্যালারি পায় হচ্ছে মেডিকেল ফিজিসিস্টরা। ওকে, ফিজিক্স যত জব আছে আমেরিকাতে, মোস্টলি দ্য হাইয়েস্ট পেইড স্যালারি হচ্ছে মেডিকেল ফিজিসিস্টের। অ্যানুয়ালি একটা চিপ মেডিকেল একটা স্টার্টিং লেভেলে মেডিকেল ফিজিসিস্টের স্যালারি হচ্ছে 150K। তোমরা যদি কারো জানা থাকে, আমেরিকাতে স্যালারি স্ট্রাকচারটা বলা হয় অ্যানুয়ালি $150K। ওকে, দ্যাট মিনস $150,000 হচ্ছে অ্যানুয়ালি স্টার্টিং স্যালারি অ্যারাউন্ড, অথবা 100K, লাইক দিস, ইন দিস রেঞ্জ। ওকে, এবং মেডিকেল ফিজিক্স যে রেসিডেন্স, এটাও এক ধরনের তোমার হচ্ছে এই সময়টাতে যে কাজটা করা হয়, এই যে আমি মেনশন করেছিলাম আগে যে তোমার ডায়াগনস্টিক টেকনিক অথবা থেরাপিউটিক অনেক টেকনিক আছে, এই ধরনের বিভিন্ন ল্যাবে তোমাকে হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া হয়, হাউ টু ডিল উইথ দিস কাইন্ড অফ মেশিন টু ট্রিট দি পেশেন্ট। ওকে, এই জিনিসগুলো হচ্ছে এই রেসিডেন্সি প্রোগ্রামটাতে দেখানো হয়, এবং বেশ ভালো স্যালারি পাওয়া যায় ওই সময়টাতে। তো অথবা তুমি একাডেমিয়াতে এনরোল করতে পারো, সেক্ষেত্রে তোমাকে পিএইচডি করতে হবে এবং হচ্ছে পোস্টডক করতে হবে। পোস্টডক করে তুমি হচ্ছে টেনিউর ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পজিশন তুমি এনরোল করতে পারো। তাছাড়া তোমার মেডিকেল ইন্ডাস্ট্রিজ, যে সকল মেশিনের কথা আমরা মেনশন করি যে মেডিকেল ফিজিক্সে ইউজ করা হয় টু ডায়াগনোস দি ক্যান্সার পেশেন্ট অথবা টু ট্রিট দি ক্যান্সার পেশেন্ট, অথবা কম্বাইন্ড মডালিটি, এই ধরনের মেশিন যে সকল কোম্পানি তৈরি করে, লাইক ভেরিয়ান, পিটিডব্লিউ, সিমেন্স, or Reflexion, and many more. There are lots of vendors of this kind of machine. You can easily get the job in this kind of medical industries as an engineer or R&D or other kind of position. You just need MS or PhD in medical physics। অথবা আমার জানা মতে আমি বেশ কয়েকজনকে চিনি যারা টেক কোম্পানিতে খুব সহজে যেতে পারে। আমি আমার প্রিভিয়াস স্লাইডে মেনশন করেছিলাম যে যদি তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করো in medical physics field during your PhD, then you will automatically gain the advanced programming knowledge. Then you can easily enroll Google, Amazon, like this kind of big tech giant. Okay, it is very possible, and I know a couple of students who already
got the position from the medical physics branch. Okay, so these are the career option of medical physics in Western country as well as in Europe. And then particularly আমি বলতে পারি সাধারণত আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এই সকল দেশগুলোতে মেডিকেল ফিজিক্সের অনেক ডিমান্ড আছে। তোমরা যাদের কারো যদি ইন্টারেস্ট থাকে তোমরা নিজেরা একটু সার্চ করে দেখতে পারো, অথবা প্রয়োজন হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। I can try my best to assist you. So, and then here's just two picture of the machine. The left one PET scan, PET machine, external side pretty similar with most of the machine. Look, these two picture, the external side is pretty similar. These are just for as usual, but the internal structure is very different. So the left one is PET scanner, and the right one is actually PET Linac, or this is the combined modality of, that means diagnosing technique as well as the therapeutic technique are both combined in this machine. So the left one is for PET scan and the right one is for PET Linac machine. So these are my slide. So I think I'm done with my slide. Okay, and now the question and answer section. If you have any questions in my slide, first in my slide, if you have any question, then you can ask me, then I will go to Minhas for particular question. Thank you, everyone. Fahim, can you hear me? Yes, bhai, I can hear you. Okay, so now I think আমরা হচ্ছে আমার প্রেজেন্টেশনের উপরে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে we can go, and then we will proceed with your particular question section. আই থিঙ্ক ভাই কারো কোনো প্রশ্ন নাই আশা করি। আমি তাহলে আমাদের যে প্রিফিল্ড কোশ্চেন গুলো ছিল আমাদের ফর্মে, আমরা সেই প্রশ্নগুলোর দিকে চলে যাই। আর প্রথমেই ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমরা আসলে ইট ওয়াজ বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন, কারণ আমরা আগেও এই ধরনের সেমিনার করেছিলাম, বাট এত সুন্দর এই ধরনের প্রেজেন্টেশন আমরা পাইনি, আর ক্লিয়ার ইনফরমেশন পেয়েছি। সাধারণত মেডিকেল ফিজিক্স নিয়ে আমরা যারা মাস্টার্সে আছি আমরাও তেমন জানি না, জুনিয়রদের কাছে ম্যাক্সিমামের কাছে জিনিসগুলো নতুন ছিল। আর আমি যে প্রশ্নগুলো পেয়েছিলাম ম্যাক্সিমামের প্রশ্নই এরকম ছিল যে মেডিকেল ফিজিক্সে কিভাবে শুরু করা যায়, ইউএসএ তে মেডিকেল ফিজিক্সের স্কোপ কি কি, তারপর অনেকে প্রশ্ন করেছে আমি কিভাবে মেডিকেল ফিজিক্সের স্কলারশিপ পাবো। তো ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর অলরেডি এসে গিয়েছে। তাই ভাই আপনাকে প্রথমত ধন্যবাদ, এবং আমি হচ্ছে প্রশ্নগুলোর দিকে একটু চলে যাই। হ্যাঁ, শিওর। একজন প্রশ্ন করেছে সে ফার্স্ট ইয়ারের। আমি আগে একটু ফার্স্ট ইয়ারের দুই একটা কোশ্চেন নেই, বেশি নিব না, কারণ ভাইয়ের সময় কম, তাই আমরা একটু ডিপ কোশ্চেন গুলোর দিকে বেশি যাব। সো যদি সহজ করে বলা যায়, ফার্স্ট ইয়ারে একজন প্রশ্ন করেছে অনার্স কমপ্লিট করে দেশের বাইরে মাস্টার্স এবং পিএইচডি করার প্রসিডিউরটা কি। মানে এটা খুবই শ্যালো একটা কোশ্চেন, চাইলে এটা আমরা উত্তর দিতে পারি, বাট আপনি যদি ইচ্ছা করেন আর কি। ওকে, থ্যাংক ইউ। এটা আসলে যদিও শ্যালো কোশ্চেন বাট খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে ছেলেটা ফার্স্ট ইয়ারে আছে তার কাছে বিষয়টা একেবারেই নতুন এবং হচ্ছে অনেক কঠিন মনে হয় আর কি। কারণ আমি নিজেও অ্যাকচুয়ালি হায়ার স্টাডির বিষয়গুলো নিয়ে আমি প্রথম জানছি হচ্ছে আমি যখন থার্ড ইয়ারে পড়ি, ঠিক আছে। তো বিশেষ করে আমার মতো যারা, আমি জানি না যে কোশ্চেনটা করেছে সে আসলে কি টাউন বেসড নাকি ভিলেজ বেসড, বিকজ আমি গ্রাম থেকে যখন আসছি তখন আমার কাছে বিষয়গুলো একেবারে নতুন মনে হতো। এনিওয়ে, আনসার ইজ দ্যাট তুমি হচ্ছে বিএসসি করেই চাইলে তুমি পিএইচডি প্রোগ্রামও আসতে পারো আমেরিকাতে। আমেরিকাতে ইজ ভেরি ভেরি কমন, ঠিক আছে। তোমাকে যে কাজটা করতে হবে, তুমি হচ্ছে থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারে, আই রেকমেন্ড ফোর্থ ইয়ার। তুমি যদি ফোর্থ ইয়ারে হচ্ছে কোনো একজন ফ্যাকাল্টি অথবা যে কোনো সিনিয়র, জাস্ট তুমি যদি কোনো একটা রিসার্চ এক্সপিরিয়েন্স গেইন করতে পারো, সে তুমি একটা পেপার করতে পারো ফোর্থ ইয়ারে থাকতে অথবা থার্ড ইয়ারে থাকতে, সেক্ষেত্রে তুমি হচ্ছে তোমার বিএসসি দিয়ে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। কিন্তু পাশাপাশি তুমি হচ্ছে রিসার্চে ওরিয়েন্ট হতে গিয়ে যেন তোমার জিপিএ যেন ডাউন না হয়। আমি সবসময় বলি যে একটা স্ট্যান্ডার্ড জিপিএ মেনটেন করার জন্য, কারণ সে তুমি ধরো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তুমি যদি জিপিএ তোমার কোনো কারণে ডাউন হয়ে যায়, তুমি কিন্তু এটাকে ফার্দার পরবর্তী ইয়ারে গিয়ে তুমি আপ করতে পারবে না। রিসার্চ তুমি ফোর্থ ইয়ারে করতে পারবা, কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তুমি কিন্তু এটা চাইলেও করতে পারবে না। সো জিপিএটাকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে মেনটেন করে তুমি যদি ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ার তুমি যদি রিসার্চে একটা এক্সপিরিয়েন্স গেইন করতে পারো,
তাহলে তুমি ডেফিনেটলি ইউ ক্যান অ্যাপ্লাই ফর পিএইচডি অর এমএস ডিরেক্টলি। ওকে, এটা হচ্ছে পয়েন্ট। এবং হচ্ছে প্রসিজিওরটা হচ্ছে তোমার স্বাভাবিকভাবে তুমি আমেরিকা যদি চিন্তা করো তাহলে হচ্ছে তোমাকে জিআরই এবং হচ্ছে সাথে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমার অনেকে আইএলস দেয় অথবা অনেকে টুফেল দেয়, তুমি যে কোনো একটা চুজ করতে পারো। এবং জিআরই যে বিষয়টা এটা হচ্ছে ডিপেন্ড করে, অনেক ভার্সিটি এখন দেখা যাচ্ছে যে ওরা জিআরইটা এখানে নট ম্যান্ডেটরি, তো তোমাকে চেক করতে হবে আসলে তুমি যেখানে ইন্টারেস্টেড ওই সকল ভার্সিটিতে তোমার জিআরইটা ম্যাটার করে কিনা, সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশন নিতে হবে। আর একটা বিষয় আমি বলবো যে তোমার হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা, পার্টিকুলারলি যদি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার জানা থাকে তাহলে এটা হচ্ছে বেটার। আশা করি কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে ফাহিম। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আরো একটা প্রশ্ন ছিল, আমি এটাকে একটু হুম সামারি করছি। হুম অনেকগুলো হুম প্রশ্ন এখানে আসলে। সে প্রশ্ন করেছে যে ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট, সে প্রশ্ন করেছে কি কি কোয়ালিটি লাগে অক্সফোর্ডে অ্যাপ্লাই করার জন্য। তারপর আরেকটা প্রশ্ন ছিল আমেরিকার সবগুলো ইউনিভার্সিটিতে একই রকম কোয়ালিফিকেশন চায় কিনা। প্রশ্নগুলো ইংলিশে, আমি বাংলায় করছি। তারপর সে ফার্স্ট ইয়ারে পড়ে, সে প্রশ্ন করেছে শুড আই অ্যাপ্লাই ফর দিস ফ্রম নাও অন এন্ড হাউ। তো আরো প্রশ্ন আছে, আশা করি তিনটা আগে দিলে দেন আচ্ছা, আমি ওকে। বাকিগুলো বলবো। প্রথমত হচ্ছে আমেরিকার সকল ভার্সিটিতে তোমার হচ্ছে একই লেভেলের তোমার কোয়ালিফিকেশন চাবে না। এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কারণ তুমি যখন আমরা যখন বাংলাদেশে আমরা যখন এডমিশন নেই, সে তোমার বুয়েটের কোশ্চেনের প্যাটার্ন নিশ্চয়ই তোমার সে কি বলে লেটস সে হাজিদানেশ বা রংপুরে সেম হবে না, খুবই স্বাভাবিক, তাই না? এটা এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় সেম। আমেরিকাতেও সেম। আমেরিকাতে তোমার দেখা যায় যে প্রথম সে র্যাঙ্কিং এ প্রথম 50টা ইউনিভার্সিটি, ওদের লেভেল আসলেই তোমার আপ, অনেক আপ। ঠিক আছে, এর পরবর্তী দেখা যাচ্ছে তোমার 150 থেকে তোমার ধরো 300, এই র্যাঙ্কিং এ ভার্সিটি গুলোর ভিতরে খুব একটা পার্থক্য থাকে না, একেবারেই স্লাইট ডিফারেন্স। তো স্বাভাবিকভাবে তোমার যেই সকল ভার্সিটি র্যাঙ্কিং 50, সে এমআইটি, স্ট্যানফোর্ড অথবা তোমার অস্টিন, এগুলো তোমার স্বাভাবিকভাবে যে ওরা যে জিনিসটা দেখে পার্টিকুলারলি হাই রিসার্চ ব্যাকগ্রাউন্ড। সে তুমি যদি একদম তোমার আন্ডারগ্রেড থাকা অবস্থায় তুমি যদি ইম্প্যাক্টফুল, একেবারে ইম্প্যাক্টফুল তুমি যদি বেশ কয়েকটা রিসার্চ পেপার বের করতে পারো এজ ফার্স্ট অথার, এবং তোমার যদি জিপিএ অনেক ভালো জিপিএ থাকে এবং হচ্ছে তোমার যদি জিআরই টোফেল অনেক ভালো থাকে, তাহলে তুমি ইউ ক্যান অ্যাপ্লাই ডিরেক্টলি ইন this kind of high ranking university, or as you mentioned about Oxford, you can directly apply. Depends on your overall package. ওকে, এখন অনেকে আমি জানি যে শুধু রিসার্চ ব্যাকগ্রাউন্ড খুবই ভালো কিন্তু জিপিএ খুব একটা ভালো না, তাও কিন্তু এই ধরনের টপ ভার্সিটিতে এনরোল করতে পারে। এই কারণে বললাম যে ওভারঅল প্যাকেজ, বাট আইডিয়ালি উই ক্যান সে you have to show your excellency in every site, then you can easily grab the opportunity in top university. ঠিক আছে, আর মিড রেঞ্জ ইউনিভার্সিটি সেম। তুমি হচ্ছে এখানে এটা হচ্ছে তুমি যেই বছর অ্যাপ্লাই করবে ওই বছর যে সকল স্টুডেন্ট ভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করে ওখান থেকে ওরা হচ্ছে র্যাঙ্কিং করে, ওরা হচ্ছে বিভিন্ন প্যারামিটার লাইক জিপিএ, জিআরই, আইএলস, রিসার্চ স্কিলের উপর ওরা হচ্ছে বিভিন্ন ওরা হচ্ছে পয়েন্ট অ্যাড করে যে এই প্যারামিটার জন্য এত পয়েন্ট, এভাবে ওরা যতগুলো স্টুডেন্ট অ্যাপ্লাই করে সবগুলো র্যাঙ্কিং করা হয়, র্যাঙ্কিং করে দেন হচ্ছে ওরা অ্যাডমিশন অফার করে থাকে। সো স্বাভাবিকভাবে প্রত্যেক বছরে কখনোই তোমার নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট এক হবে না, এবং তোমার অ্যাডমিশন চান্সও তোমার একই প্রোফাইল দিয়ে তুমি সেই বছর তুমি এক্স ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাইছো, পরবর্তী বছরও যে তোমার সেম প্রোফাইল দিয়ে ওই ইউনিভার্সিটি অ্যাডমিশন পাবে এর কোনো ধরনের গ্যারান্টি নেই, ডিপেন্ড করবে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টের উপরে। ওকে, সো এই হচ্ছে বিষয়। আচ্ছা ভাই, ওর অনেকগুলো প্রশ্ন, আমার মনে হয় না সবগুলো প্রশ্ন নেওয়া দরকার আছে। আমি আরো দুইটা প্রশ্ন নেই। সম্ভবত মেয়েটা এখনো ভর্তি হয় নাই আমাদের ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে, কিন্তু চান্স পেয়েছে কিন্তু ভর্তি হয় নাই সম্ভবত। সে প্রশ্নটা করেছে ইফ আই গেট এডমিটেড হিয়ার এন্ড ডিডন্ট টেক এনি প্রিপারেশন ফর বিসিএস, মানে সে যদি বিসিএস এর প্রিপারেশন না নেয় তাহলে তো তার ভবিষ্যৎ এখানে আটকে যাবে। সো শুড আই থিঙ্ক অ্যাবাউট স্টাডি ইন ইউএসএ? আর আরেকটা প্রশ্ন করেছে যে হোয়াট ইফ আই এম ফ্রম এ পোর ফ্যামিলি, ক্যান আই বি দেয়ার? সো এই হচ্ছে দুইটা প্রশ্ন, যে বিসিএস এর প্রিপারেশন না নিলে তার কি ইউএস এর কথা চিন্তা করা উচিত, আর গরিব ফ্যামিলির হলে সে ইউএসএ তে সার্ভাইভ করতে পারবে কিনা। ওকে, এটা আসলে আমি হচ্ছে সেকেন্ড কোশ্চেনে আগে যাই। আই লাইক দিস কোশ্চেন অ্যাবাউট পুর ফ্যামিলি, রাইট? অ্যাকচুয়ালি বাংলাদেশে তো আমরা তোমরা জানে আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি মোস্ট অফ দি হচ্ছে মিডল ক্লাস অর লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। So I am also included in this category. That's why I like this question. Actually দেখো আমেরিকাতে যে বিষয়টা ওরা যে স্টাইপেন্ড দেয়
যদিও আমরা হচ্ছে স্কলারশিপ এই টার্মের সাথে বেশি পরিচিত, আমেরিকার আসলে ফান্ড এটাকে স্কলারশিপ বলে না, এটাকে বলা হচ্ছে গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট জিটিএ অথবা গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট জিআরএ। ঠিক আছে, তো ওরা যেই স্টাইপেন্ডটা দেয় জিটিএ অথবা জিআরএ এর থ্রুতে, কোয়াইট ইনাফ টু সার্ভাইভ হিয়ার। ওকে, সো তুমি হচ্ছে কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা বিষয় না, তুমি যদি এডমিশন ম্যানেজ করতে পারো, ইউজুয়ালি যেটা হয় ফিজিক্সে পিএইচডি প্রোগ্রাম ফান্ডেড, তুমি যদি এডমিশন ম্যানেজ করতে পারো তাহলে তুমি হচ্ছে খুব সহজেই তুমি এখানে চলতে পারবা। হ্যাঁ, এটা ঠিক যে আসার সময় তোমার ট্রানজিশনের সময় তোমার অনেক ধরনের কস্ট থাকে, যেমন এয়ার কস্ট, তোমার তারপর তোমার ভিসা কস্ট, অ্যাপ্লিকেশন কস্ট, এগুলো তোমাকে আসলে একটু ম্যানেজ করতে হবে। কিন্তু তুমি যদি একবার চলে আসতে পারো, তুমি খুব অল্প সময়ের ভিতরে তুমি চাইলে এগুলো হচ্ছে তুমি ব্যাক দিতে পারবা আর কি, এটা খুব একটা ইস্যু না। এবং আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে বিসিএস নিয়ে। অ্যাকচুয়ালি আমি জানি না আসলে এই কোশ্চেনটা বারবারই আসতেছে, হয়তো বা এটার জন্য আমাদের আর্থসামাজিক ব্যবস্থাই দায়ী অথবা পারিপার্শ্বিক বিষয় দায়ী যে বিসিএস শুধু চলে আসে। অ্যাকচুয়ালি বিসিএস তোমার একমাত্র লাইফ না, বাংলাদেশে শুধু জব শুধু বিসিএস না। এবং বাস্তবতা হচ্ছে, যদি আমার খুব একটা আইডিয়া নেই বিসিএস নিয়ে, যে বাংলাদেশে তুমি হচ্ছে 3000 বিসিএস ধরে একটা সার্কুলার হলো, 3000 জন করা আছে নিবে। সো অ্যাপ্লাই তো করা হয় লক্ষ লক্ষ স্টুডেন্ট, কিন্তু আলটিমেটলি কিন্তু 3000 স্টুডেন্টই যাবে। তো বাকিটা কি করবে? স্বাভাবিক তোমাকে হচ্ছে, তুমি যদি বাইরে আসতে না পারো বা বিসিএস না হয় জীবন থেমে যাবে এরকম কিছুই না। ইউ জাস্ট নিড টু ডেভেলপ ইউর স্কিল। তোমার এটা ফিজিক্সে থাকতে হবে এমন কোনো কথা নাই তো। এবং অনেকে আমি জানি যে পিএইচডি ফিজিক্সে করেও ফিজিক্সে থাকে না। জাস্ট তুমি হচ্ছে তোমার স্কিল ডেভেলপ করো, তোমার যে বিষয়ে তুমি হচ্ছে ইন্টারেস্ট পাও, এটা হতে পারে নন ফিজিক্স, হতে পারে একেবারেই তোমার ধরো ভেরি জেনারেল স্কিল। স্কিল ডেভেলপ করো এন্ড তুমি দেখো তুমি কোনটাতে ইন্টারেস্ট পাও, সেই অনুযায়ী তোমাকে প্রিপেয়ার করো। এখানে বিসিএস অথবা হায়ার স্টাডি অথবা আমেরিকা কোনোটাই ম্যান্ডেটরি না। ওকে, দ্যাটস ইট। ওকে, ধন্যবাদ ভাই। আমার মনে হয় ফার্স্ট ইয়ারের কোশ্চেন গুলো না নেই, কারণ ফার্স্ট ইয়ারের ম্যাক্সিমাম কোশ্চেনই এরকম যে ফিজিক্সে কি কি জব অপরচুনিটি আছে, দেশের বাইরে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ফিজিক্স ডিপার্টমেন্টে কিভাবে পড়াশোনা করতে হবে। আমার ধারণা এইসব কোশ্চেন দেওয়ার জন্য আমাদের 17-18 অনেক ভাই আপুকে আমি দেখতে পাচ্ছি, তারাই এনাফ। আমরা রাসেল ভাইকে আরেকটু ডিপ Yeah, কোশ্চেন that's গুলোর দিকে that's it. যাই। That's it. Okay, I just want to add one thing, Fahim. তারপরে জি ভাই। স্টিল কারো যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, আমার তো হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল ফার্স্ট স্লাইডে, প্রয়োজন আমি হচ্ছে এখানে টেক্সটে আমি মেনশন করে দেব। জাস্ট আমাকে ডিরেক্টলি ইমেল করো, আই উইল ট্রাই মাই বেস্ট ইন লেটার টাইম। ওকে, দেন প্রসিড ফাহিম। থ্যাংক ইউ সো মাচ ভাই, ইউ আর ভেরি কাইন্ড টু আস। আমরা হচ্ছে সেকেন্ড ইয়ারের একটা কোশ্চেন নিচ্ছি। তার কোশ্চেনটা ছিল যে ফার্স্ট ইয়ারে সিজি 2 এর ঘরে থাকা সত্ত্বেও কিভাবে ফিজিক্সের গবেষণার কাজে যুক্ত থাকা সম্ভব, অথবা কিভাবে ক্যারিয়ার প্ল্যান করা উচিত বলে আপনি মনে করেন? ওকে, কোশ্চেন হচ্ছে যদি তোমার জিপিএ ফার্স্ট ইয়ারে ডাউন হয় তারপর স্টিল কিভাবে হচ্ছে মানে ফিজিক্সে ক্যারিয়ার করা যায় অথবা কিভাবে। ওকে, এটা আমি একটু বলি। ফার্স্ট ইয়ারে 2 অ্যাকচুয়ালি এর দেখো, নিচে, ফার্স্ট ইয়ারে 3 এর নিচে। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, 2 এর নিচে এটা কোনো বিষয় না। আমি প্রথমে সাজেস্ট করব হচ্ছে ট্রাই টু ইনক্রিজ ইউর জিপিএ ইন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এন্ড ফোর্থ ইয়ার, হার্ড এন্ড সোল, যতটুকু পারা যায় আর কি। ঠিক আছে, ট্রাই করো যতটুকু পারা যায়, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর তোমার জিপিএ কখনোই তুমি রিসার্চ করতে পারবা কিনা এটা আসলে ডিফাইন করে না। হ্যাঁ, এটা একটা ম্যাটার করে যে যে যার জিপিএ ভালো থাকে দ্যাট মিন্স হচ্ছে সে রেগুলার পড়ুয়া, দ্যাট মিন্স তার হচ্ছে পরিশ্রম করে সে অভ্যস্ত, এটা বোঝা যায়, বাট এটা নট ম্যান্ডেটরি। তুমি তুমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়তে তুমি ভালো করতেই পারো, করে তুমি রিসার্চ হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সময় দেওয়া এবং তোমার ক্রিয়েটিভিটি বোঝা, এটার সাথে জিপিএ খুব একটা সম্পর্ক নেই। তবে জিপিএ ভালো হলে রিসার্চ ভালো হবে, এটা একটা কমন একটা ধারণা আছে, বাট নট ম্যান্ডেটরি। তারপর হচ্ছে ক্যারিয়ারের যে বিষয়টা, আমি যেটা বললাম যে তুমি যদি একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারো তাহলে তুমি সহজেই বাইরে অ্যাপ্লাই করতে পারো, তখন অটোমেটিক তোমার এটা হয়ে যাবে। আর তোমার যদি তুমি কোনো কারণে তুমি যদি নাও পারো, জাস্ট ট্রাই টু মেনটেন at least first class, I mean 3.0 at least, then you can directly apply in any kind of job in Bangladesh, so it is not mandatory. Okay, that's it. ওকে, থ্যাংক ইউ ভাই। সেকেন্ড ইয়ারের আরেকটা কোশ্চেন নিচ্ছি। সে কোশ্চেন করেছে হাউ টু হ্যান্ডেল দ্য হ্যাসেল অফ ইমেইলিং প্রফেসরস, চুজিং ভার্সিটিজ, ডিপার্টমেন্টস এন্ড সিকিউরিং এ গুড স্কলারশিপ। আই মিন, এতই প্রফেসরকে ইমেল করার হ্যাসেলটা কিভাবে হ্যান্ডেল করতে পারবে? আর তার আরেকটা প্রশ্ন হচ্ছে এমএসএই ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া যাবে কিনা ইউরোপে? ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এমএসএ ফুল ফান্ডিং ভেরি পসিবল, ইউরোপেও পসিবল, আমেরিকাতেও পসিবল। যে বিষয়টা হচ্ছে তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন ইউনিভার্সিটিতে ফুল ফান্ডিং দেয়। সব ইউনিভার্সিটিতে এমএসএ ফুল ফান্ডিং দেওয়া হয় না। তোমাকে হচ্ছে ইউনিভার্সিটি চুজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট।
সে ধরো এটা খুবই সিম্পল, ধরো আমরা হচ্ছে একটা 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 মানুষ, সে যদি হচ্ছে 250 গ্রাম ভাত খেতে পারে, তো সে যদি হচ্ছে 1 কেজি ভাত ওকে দেওয়া হয় তাহলে সে খেতে পারবে না। এখন ধরো তোমার যে প্রোফাইল, তুমি জানো তোমার প্রোফাইলের ওয়েট কি, এখন তোমাকে সেই অনুযায়ী তোমাকে হচ্ছে ইউনিভার্সিটি চুজ করতে হবে। আমি অনেকেই চিনি যে হচ্ছে তোমার দেখা যায় যে ওর প্রোফাইল সে ধরো একটা লেভেলে আছে, কিন্তু সে এত হাই লেভেলে চুজ করে দেখা যায় এডমিশন হয় না, তখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। অথবা অনেকে দেখা যায় অনেক লো লেভেলে অ্যাপ্লাই করে থাকে, তখন দেখা যায় যখন সে এখানে আসে তখন তার অনেক আফসোস হয়, আমি হচ্ছে এখানে কেন আসলাম। এই কারণে ইউনিভার্সিটি সিলেকশনে তোমাকে অনেক সময় দিতে হবে। তুমি যখন একটু ঘাটাঘাটি করবা বিভিন্ন ভার্সিটির এডমিশন রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া, তখন তুমি অটোমেটিক্যালি বুঝে যাবা আসলে তোমার প্রোফাইল কেমন এবং তুমি হচ্ছে কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা উচিত। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তুমি হচ্ছে তুমি ধরো তোমাকে আগে হচ্ছে তোমাকে সর্ট আউট করতে হবে ভার্সিটি, দেন তুমি প্রয়োজনে যে অ্যাডমিশন ডিরেক্টর থাকে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে অ্যাডমিশন ডিরেক্টর থাকে, তাকে তুমি তোমার প্রোফাইল বা সিভি তুমি মেইল করে জিজ্ঞাসা করো যে যে তোমার প্রোফাইলটা তার অ্যাডমিশন ক্রাইটেরিয়ার সাথে ফুলফিল করে কিনা বা পসিবিলিটি কেমন, দেন ইউ ক্যান অ্যাপ্লাই। এন্ড দ্য ফার্স্ট কোশ্চেন ওয়াজ অ্যাবাউট মেইলিং। ওকে, অ্যাকচুয়ালি ফিজিক্সের অ্যাডভান্টেজ হচ্ছে ফিজিক্সে ইউজুয়ালি খুব একটা প্রফেসরকে মেইল করতে হয় না আর কি ফিজিক্সের স্টুডেন্টদের জন্য। ফিজিক্সের মাস্টার পিএইচডি প্রোগ্রাম হচ্ছে অ্যাডমিশন উইথ গ্র্যান্টেড ফান্ডিং। সো তুমি চাইলে সেন্ট্রালি অ্যাপ্লাই করতে পারো, মোস্ট অফ দি কেসে সেন্ট্রালি অ্যাপ্লাই করে আর কি। যেমন আমি নিজেও কোনো প্রফেসরকে মেইল করিনি, জাস্ট সেন্ট্রালি অ্যাপ্লাই করছিলাম, এবং অনেকে এটাই হয় ফিজিক্সে। তবে হ্যাঁ, মেইলিং করতে পারো। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তুমি আগে তোমার রিসার্চ ফিল্ড অনুযায়ী তুমি সর্ট আউট করো, এবং এই যে বললাম যে তোমার প্রোফাইল কেমন সে অনুযায়ী তুমি র্যাঙ্কিং সর্ট আউট করো, রিসার্চ প্রোফাইল অনুযায়ী সর্ট আউট করো, দেন মেইল দি গ্রেড কোঅর্ডিনেটর অ্যাবাউট দি পসিবল এডমিশন, দেন ইউ ক্যান জাস্ট প্রসিড উইথ দি প্রফেসর। এবং প্রফেসরকে মেইল করার সময় আমি সাজেস্ট করব আমেরিকার বা ইউরোপের যে অফিস টাইম যখন শুরু হয়, দ্যাট মিনস মর্নিং, সেই টাইমটাকে ধরে তুমি মেইল করা, তাহলে তোমার মেইলটা হচ্ছে একেবারে শুরুতে থাকবে। প্রফেসর যখন ওপেন করে মেইল মর্নিং এ তার অফিসে গিয়ে, তখন সে শুরুর মেইলটাই সে পাবে। কিন্তু তুমি যদি র্যান্ডমলি মেইল করো, তাহলে দেখা যাবে যে মেইলের উপরে মেইল পড়ে গিয়ে ওই মেইল আসলে আর দেখা হয় না। এবং হচ্ছে মেইল করার সময় খেয়াল রাখতে হবে প্রিসাইজ হেডিং অফ মেইল। তুমি যদি লম্বা একটা হেডিং দাও তাহলে প্রফেসর বিরক্ত হয়ে যাবে। তুমি হচ্ছে একেবারে টু দা পয়েন্টে হেডিং দাও, এবং টু দা পয়েন্টে তোমার হচ্ছে মেইল বডি লিখো। কোনো ধরনের অতিরিক্ত কথা, কোনো ধরনের ইয়াতে যাওয়া দরকার নেই, জাস্ট ফর্মালি টু দা পয়েন্টে মেইল করো এবং সাথে তোমার সিভি অ্যাটাচ করে দাও, দ্যাটস ইট। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। আমি সেকেন্ড ইয়ার থেকে আরো একটা কোশ্চেন নিচ্ছি, ইন্টারেস্টিং কোশ্চেন। সে বলেছে, আই ওয়ান্ট টু ডু এমএসসি ইন কোয়ান্টাম মেকানিক্স। হোয়াট ইজ দ্য প্রসিডিওর ফর ডুইং এমএসসি ইন কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড দ্য কারেন্ট অ্যান্ড ফিউচার প্রসপেক্ট অফ কিউএম? ওকে, গট ইট। অ্যাকচুয়ালি দেখো, কোয়ান্টাম মেকানিক্স কিন্তু সে নিজে কিন্তু কোনো রিসার্চ ফিল্ড না। কোয়ান্টাম মেকানিক্স একটা টুল। আমি বুঝতে পারি যে আসলে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্টের অনেক ফ্যাসিনেশন থাকে কোয়ান্টাম মেকানিক্স টার্মের সাথে, অনেক ফ্যাসিনেশন থাকে, আমাদেরও ছিল। অ্যাকচুয়ালি এটা কোনো ফিল্ডও না, এটা কোনো রিসার্চ, এটা কোনো তোমার ফিল্ড না, এটা জাস্ট টুল। কোয়ান্টাম মেকানিক্স টুলগুলোকে আমরা বিভিন্ন ফিল্ডে ইউজ করে থাকি, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের মেডিকেল ফিজিক্স আমরা কোয়ান্টাম মেকানিক্স টুল ইউজ করে থাকি, অথবা যারা কোয়ান্টাম কম্পিউটিং করে তারা ইউজ করে থাকে, অথবা যারা ম্যাটেরিয়াল ফিজিক্স নিয়ে কাজ করে তারাও ইউজ করে, যারা হাই এনার্জি ফিজিক্স তারাও কিন্তু ইউজ করে। সো অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স টুলটাকে হচ্ছে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? সো আই সাজেস্ট তুমি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে তোমার স্কিল ডেভেলপ করো, দেন হচ্ছে তুমি পার্টিকুলারলি কোনো একটা ফিল্ড যেটা তুমি ইন্টারেস্ট পাও, যেখানে কোয়ান্টাম মেকানিক্স বেশি ইউজ হয়, সেই অনুযায়ী হচ্ছে তুমি ওই ফিল্ডে রিসার্চ করো, দেন ইউ ক্যান ইজিলি গো উইথ the application of quantum mechanics any field. Okay, so এটা একটু ক্লিয়ার হতে হবে যে এটা নিজে কোনো ফিল্ড না, but quantum computing is very closely related to quantum mechanics. You can apply for quantum computing in physics department in different universities. Okay. ওকে ভাই, তার মানে কোয়ান্টাম মেকানিক্স এর কোনো এমএসসি ডিগ্রি মানে No, বাংলাদেশে নাই? quantum quantum mechanics নিজেও কোনো ফিল্ড না, এটা কোনো সাবজেক্ট না, আচ্ছা। এটা একটা টুলস। এটা ইউজ করা হয়, সে আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্স পড়ি, রাইট? আমরা হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল পড়ি, ভেক্টর অ্যানালাইসিস পড়ি, এরকম এটা একটা টুল। এটা ইউজ করা হয় বিভিন্ন ফিজিক্সের ফিল্ডে, লাইক নিউক্লিয়ার ফিজিক্স, পার্টিকেল ফিজিক্স, মেডিকেল ফিজিক্স, অথবা সলিড স্টেট ফিজিক্স। তো তোমাকে হচ্ছে পার্টিকুলার কোনো একটা ফিল্ড চুজ করতে হবে যে আমি এই ফিল্ডে কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করা শিখতে চাই। বুঝতে পারছো? সো এটা বুঝতে হবে। ওকে আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। আমি আসলে নিজেও এই জিনিসটা ক্লিয়ার ছিলাম না, মাস্টার্সে উঠে গেছি। ওকে, আহ, নো ভাই, প্রবলেম, ইটস ভেরি আমার কমন। সেকেন্ড ইয়ার থেকে আরেকটা প্রশ্ন নিচ্ছি। সে প্রশ্ন করেছে, নিজের বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিভাবে রিসার্চ করা যায় এবং কিভাবে তাদেরকে রিচ করা যাবে? ওকে, এটা আসলে আমাদের দেশে এটা নট
ভেরি কমন, এটা আসলে তোমরাও জানো। তবে আমি সাজেস্ট করব প্রায় সকল মোস্ট অফ দি ভার্সিটিতে কিছু টিচার থাকে যারা অনেক লিবারেল বা অনেক ওপেন মাইন্ডেড হয়। দ্যাট মিন যারা হচ্ছে তোমার নিজের ভার্সিটি স্টুডেন্টস ছাড়াও উইলিংলি আনঅফিশিয়ালি তোমার হচ্ছে রিসার্চে গাইড করে থাকেন। ঠিক আছে? তোমার আসলে তোমার নিজেকে খুঁজে বের করতে হবে যে এরকম ফ্যাকাল্টি মেম্বার কোথায় আছে যিনি হচ্ছে লিবারেল যে তোমাকে গাইড করার জন্য। সেক্ষেত্রে এটা পসিবল। ঠিক আছে? তবে আমার মনে হয় না সকল টিচার এটা করেন এবং এটা এখনো বাংলাদেশে সেভাবে প্র্যাকটিস নাই। তবে অনেক টিচার আছেন যারা লিবারেল। তোমাকে এটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাই। আমি ফার্স্ট ইয়ার থেকে আরো একটা কোশ্চেন নিচ্ছি। এই কোশ্চেনটা খুবই কমন থাকে, প্রত্যেক বছরই একই রকম কোশ্চেন পাই, সম্ভবত আমার নিজেরও ছিল, যে ইজ দেয়ার এনি চান্স টু বিল্ড আওয়ার ক্যারিয়ার অ্যাজ এ ইঞ্জিনিয়ার ফ্রম বিএসসি ইন ফিজিক্স? ক্যান আই সুইচ বিএসসি ফিজিক্স টু অ্যান ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ইন এমএসসি and build up a career on engineering? Yeah, definitely you can do it. Definitely you can do it. You just go, you can obtain let's say you can obtain electrical engineering. You can go definitely electrical engineering or material engineering, or even in CSC. What you need, you just need to develop your own skill. তুমি যখন এডমিশনে অ্যাপ্লাই করবা তখন তোমাকে দেখাতে হবে যে হ্যাঁ, আমার ইঞ্জিনিয়ারিং এর জন্য যে সকল বেসিক স্কিল দরকার এগুলো আমার আছে এবং আমি হচ্ছে চাই সুইচ করার জন্য। তখন যদি ওদের যদি ফিল হয় যে তোমার সেই স্কিল আছে, ইউ ক্যান ইজিলি সুইচ, নো প্রবলেম এট অল। জাস্ট ইউ নিড টু ডেভেলপ ইউর ওন স্কিল। ওকে দেন। ওকে ভাই, ধন্যবাদ। আমি হচ্ছে তৃতীয় বর্ষের একজনের প্রশ্ন নিচ্ছি। তার প্রশ্নটা হচ্ছে, মেডিকেল ফিজিক্স রিলেটেড প্রোগ্রামগুলো কি শুধু পিএইচডি পর্যায়ে নাকি এমএসসি ও যায়? আর সেকেন্ড কোশ্চেন ছিল, এমএসসি এবং পিএইচডি তে মেডিকেল ফিজিক্সে কি সেন্ট্রাল ফান্ডিং বেশি হয় নাকি প্রধানত নিজেকে ম্যানেজ করতে হয়? আর ওকে বাকি কোশ্চেন গুলা মোটামুটি আপনি দিয়ে দিয়েছেন অলরেডি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি মেডিকেল ফিজিক্সে পিএইচডি করা নট ম্যান্ডেটরি। আমি মেডিকেল ফিজিক্সে যে সকল ক্যারিয়ারের কথা মেনশন করছিলাম ওই স্লাইডটাতে, এখানে তুমি যদি একাডেমিয়াতে আসতে চাও তাহলে পিএইচডিটা লাগবে। আদারওয়াইজ ইউ ডোন্ট নিড পিএইচডি, ইউ নিড এমএসসি ইন মেডিকেল ফিজিক্স। বাট কন্ডিশন হচ্ছে, আমি একটা অ্যাক্রেডিটেশনের কথা মেনশন করছিলাম, ক্যাম্পেপ অ্যাক্রেডিটেশন। তুমি যদি ক্যাম্পেপ অ্যাক্রেডিটেড কোনো একটা প্রোগ্রামে মেডিকেল ফিজিক্সে মাস্টার্স করো তাহলে তুমি সহজেই ইন্ডাস্ট্রি, টেক কোম্পানি অথবা তোমার মেডিকেল ফিজিসিস্ট হতে পারবা, কোনো সমস্যা নাই। এবং তুমি রেসিডেন্সি করতে পারবা। রেসিডেন্সি করার জন্য তোমার পিএইচডি নট ম্যান্ডেটরি। এটা ফার্স্ট কোশ্চেন। দ্য সেকেন্ড হচ্ছে যে কিভাবে অ্যাডমিশনের যে বিষয়টা, অ্যাডমিশন হচ্ছে তুমি যদি সরাসরি ফিজিক্স ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করো আমেরিকার ভার্সিটিগুলোতে, তাহলে সেক্ষেত্রে তোমার প্রফেসরকে মেইলিং করাটা খুব একটা গুরুত্বপূর্ণ না, সেন্ট্রালি অ্যাডমিশন পাওয়া যায়। কিন্তু তুমি যদি ধরো ডেডিকেটেড হসপিটাল, সে বিভিন্ন ধরনের হেলথ সেন্টার থাকে, ওগুলার তুমি ধরো রেডিওলজি বা রেডিয়েশন অনকোলজি ডিপার্টমেন্টে তুমি যদি অ্যাপ্লাই করো, অথবা ডেডিকেটেড যে সকল ইনস্টিটিউট থাকে ওগুলোতে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে আই সাজেস্ট টু ইমেল দি প্রফেসর, then it would be more easier to get the admission. But in general physics department you don't need, usually you just centrally apply, that's it. ওকে, থ্যাংক ইউ ভাই। আমরা থার্ড ইয়ারের আর তেমন কোনো কোশ্চেন পাইনি। আমি ফোর্থ ইয়ারের একজনের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, তার একটা পার্সোনাল কোয়ালিফিকেশন সে আমাদেরকে দিয়েছে। উইদাউট রিসার্চ পাবলিকেশন, ক্যান আই গেট ফুল ফান্ড ইন ইউএসএ ফর পিএইচডি অর এমএস? তার প্রোফাইল হচ্ছে বিএসসি ইন ফিজিক্স, সিজিপিএ অ্যারাউন্ড 3.12, আই মিন সেটা সে প্রেডিক্ট করেছে। আর আইএলটিএস স্কোর হচ্ছে 7, আর জিআরই স্কোর হচ্ছে 316। তো সে Got কোনো it. রিসার্চ পাবলিকেশন ছাড়া ইউএসএ তে স্কলারশিপ পাবে কিনা, ফুল ফান্ড? ওকে, এটার আনসার হচ্ছে পিএইচডি তে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড লাগে। এটা হচ্ছে জেনারেল রুল অফ থাম। ওকে, সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট দি পিএইচডি অ্যাডমিশন উইথ ফুল ফান্ডিং উইথ দিস কাইন্ড অফ প্রোফাইল উইদাউট রিসার্চ ব্যাকগ্রাউন্ড। এটা জেনারেল রুল অফ থাম, বাট ব্যতিক্রম তো থাকবেই। ব্যতিক্রম তো ইউজুয়ালি আমরা এক্সাম্পল আনি না। তবে হ্যাঁ, মাস্টার্স প্রোগ্রাম ইট ইজ ভেরি পসিবল টু গেট দি অ্যাডমিশন উইথ ফান্ডিং। ওকে, ওর যে প্রোফাইল ও প্রেডিক্ট করছে, জিপিএটা একটু কম, বাট আই বিলিভ যদি সে যদি একটু ভালো করে ঘাটাঘাটি করে ভার্সিটি, কোনো না কোনো ভার্সিটিতে সে হচ্ছে এই প্রোফাইল দিয়েও মাস্টার্সে ফুল ফান্ডিং এডমিশন পেতে পারে। ইয়া, ইটস পসিবল। ওকে ভাই, আমি হচ্ছে এবার মাস্টার্স এর কিছু কোশ্চেন নিচ্ছি, দেন আমরা আমাদের 17-18 সেশনের, মানে যারা মাস্টার্স অলমোস্ট শেষ করেছে তাদের কোশ্চেন গুলোতে যাব। তো
ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ দ্য সিলেকশন অফ prospective universities for the relative subject. How do I decide whether to apply for a postgraduate or doctorate course? ওকে, অ্যাকচুয়ালি ডক্টরেট পোস্ট গ্রাজুয়েট আলাদা কোনো বিষয় না। পোস্ট গ্রাজুয়েট বলতে আমরা বুঝি হচ্ছে তোমার ইদার মাস্টার্স অর পিএইচডি, বোথ আর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। ওকে, এখন কোশ্চেন হচ্ছে কিভাবে সে ফাইভ কোশ্চেনটা আরেকবার রিপিট করো তো, কি বললো সে? ভাই কোশ্চেনটা ছিল যে সে একটা রেসপেক্টিভ সাবজেক্টে সে কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবে, আই মিন how to approach the selection of prospective universities for a respective subject, and then সে কিভাবে ডিসাইড করবে যে পোস্ট গ্রাজুয়েটের জন্য অ্যাপ্লাই করবে নাকি ডক্টরেট। ওকে ওকে, সো প্রথমে আমি যেটা ক্লিয়ার করে নিলাম যে পোস্ট গ্রাজুয়েট পিএইচডি নট ডিফারেন্ট থিং, বোথ আর সেম থিং। পোস্ট গ্রাজুয়েট অ্যাকচুয়ালি বলতে আমরা বুঝি ইদার মাস্টার্স অর পিএইচডি প্রোগ্রাম। দ্য সেকেন্ড ওয়ান, হাউ টু চুজ দি ইউনিভার্সিটি, প্রসপেক্টিভ ইউনিভার্সিটি। লেটস সে ধরো একটা স্টুডেন্ট, তার হচ্ছে সলিড স্টেট ফিজিক্সে ইন্টারেস্ট এবং সে ধরো এই বিষয়ে রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে আমি যেটা বলবো, ট্রাই টু সর্ট আউট ইউনিভার্সিটিস who actually do research in solid state physics based on your profile. Let's say তোমার প্রোফাইল হচ্ছে এভারেজ লেভেলের প্রোফাইল, দেন আমি ফিজিক্স ডিপার্টমেন্ট টাইপ করো, অথবা যে ডিপার্টমেন্ট তুমি চাও টাইপ করলে সরাসরি তুমি হচ্ছে ওদের অ্যাডমিশন পেজে চলে যাবে। তো ইউএস নিউজ র্যাঙ্কিং থেকে তুমি হচ্ছে ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারো আর কি। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। এটা আরো একজনের প্রশ্ন ছিল যে হাউ টু ডু ইউনিভার্সিটি শর্টলিস্টিং, সো এটার একটা অ্যান্সার আশা করি পেয়ে গেছি আমরা এখানে। তার আরো একটা প্রশ্ন ছিল হাউ টু ওভারকাম দ্য লেকিংস অফ সিজি, লাইক ওর সিজি হচ্ছে 3.2 থেকে 3.40 মধ্যে আসবে প্রজেক্টেড, সো সেটার লেকিংটা কিভাবে কাটানো যায়। আর তার আরো একটা প্রশ্ন ছিল যে হোয়াট আর দ্য জব অপরচুনিটিস আই ক্যান গেট আফটার এ পিএইচডি অর মাস্টার্স এক্সেপ্ট টিচিং। ওকে, গট ইট। ওকে, এটা আমি বলি, তোমার জিপিএ যদি 3.2 থেকে 3.4 হয়, আই গেস ইট ইজ নট ব্যাড, ইট ইজ ওকে স্ট্যান্ডার্ড জিপিএ, ইটস গুড। বাট স্টিল তোমার যদি মনে হয় যে তোমার লেকিংস মনে হচ্ছে, ইউ ডোন্ট ফিল কনফিডেন্ট, দেন আই সাজেস্ট ইউ জাস্ট focus on your other parameter like GRE or IELTS of TOEFL, and if there's any opportunity, just try to engage in a research work and try to publish. এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যায় থিসিস করে বা প্রজেক্ট করে কিন্তু পেপার পাবলিশের জন্য চিন্তা ভাবনা করে না, এটা আসলে রং স্ট্র্যাটেজি। জাস্ট ট্রাই টু পাবলিশ ইন সামওয়্যার, then you can show that yeah you have the that kind of excellence, yeah you have the previous background. ওকে, এটা গুরুত্বপূর্ণ। যদি জিপিএ স্টিল তোমার যদি জিপিএ তোলার সুযোগ থাকে, চেষ্টা করো জিপিএটা আরেকটু আপ করার। যদি সুযোগ না থাকে তাহলে এটা নিয়ে হতাশ হও না, এখন তুমি হচ্ছে তোমার জিআরই টোফেল অথবা রিসার্চে ফোকাস করো, তাহলে ইউ ক্যান ডু ইট। এন্ড অ্যানাদার কোশ্চেন অ্যাবাউট দি জব অপরচুনিটি, অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে তুমি কোন ফিল্ডে তুমি পিএইচডি করতেছো। যেটা আমি মেডিকেল ফিজিক্সের কথা মেনশন করলাম, যে মেডিকেল ফিজিক্সে তুমি পিএইচডি করলে একাডেমিয়ার থেকেও বেশি জব হচ্ছে মেডিকেল ফিজিসিস্ট এবং হচ্ছে তোমার মেডিকেল ইন্ডাস্ট্রিগুলোতে অথবা তোমার টেক কোম্পানিগুলোতে। এখন তেমনি ভাবে তুমি যদি হাই এনার্জি ফিজিক্সে পিএইচডি করো, সেক্ষেত্রে কিন্তু ওই ফিল্ডের জব হচ্ছে একাডেমিয়া। একাডেমিয়ার বাহিরে তোমার ন্যাশনাল ল্যাবগুলোতে ওদের জব থাকে, বাট ইট ইজ ভেরি কম্পিটিটিভ। অথবা তুমি যদি ম্যাটেরিয়াল ফিজিক্সে পিএইচডি করো, সেক্ষেত্রে তোমার একাডেমিয়ার বাহিরে জব হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টর কোম্পানি যেগুলো আছে, ইন্টেল অথবা এরকম যেই কোম্পানিগুলো আছে, ওগুলোতে তুমি জব করতে পারবে। ডিপেন্ড করবে কমপ্লিটলি অন দি ফিল্ড অফ পিএইচডি। ওকে, সো দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, ধন্যবাদ ভাই। ভাই এটা আমাদের সিনিয়র বেচ থেকে কোশ্চেনটা এসেছে যারা এই মুহূর্তে থিসিস করছেন। তো আমি এখানে একটু এডিশনাল ইনফরমেশন দেই। যিনি কোশ্চেনটা করেছেন ইনি রাইট নাও আপনার যে থিসিস পেপারটা করেছিলেন আপনি মাস্টার্স এর সময়, সেই থিসিসটা উনি এই মুহূর্তে স্টাডি করছেন। মানে আমি এটা জানি কারণ আমি হচ্ছে আপনার পেপারটা নিতে গিয়েছিলাম, দেন জানতে পারলাম যে এটা উনার কাছে আছে। তো ওই আপু হচ্ছে আপনাকেই পার্টিকুলারলি কোশ্চেনটা করেছেন যে ভাইয়ার মাস্টার্স এর থিসিসে মন্টে কার্লো নামে একটি কোডের সিমুলেশনে কাজ করেছেন, ওনার পিএইচডি জার্নিতে এই কোডিং কাজে লাগাচ্ছেন কিনা। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং কোশ্চেন। ওকে, অ্যাকচুয়ালি আমি যে প্রেজেন্টেশনটা দিয়েছি ওখানে আমি ডিটেলস মেনশন করছি এগুলা, যে মন্টে কার্লো এটা হচ্ছে একটা টেকনিক, অ্যালগোরিদম।
ওকে, মন্টি কার্লো সিমুলেশন। এই অ্যালগরিদমের বেসিসে অনেক ধরনের সফটওয়্যার বা কোড ডেভেলপ করা হয়েছে। এর ভিতরে আমার থিসিসে আমি একটা কোড ইউজ করছি, সেটা হচ্ছে এমসিএনপি, মন্টি কার্লো এন্ড পার্টিকেল। ঠিক আছে, বাট মন্টি কার্লো এন্ড পার্টিকেল নট অনলি কোড। Right now I am continuing my research in Monte Carlo simulation. Okay, so yeah, I'm doing, but the difference is that earlier I worked on MCNP Monte Carlo code. Right now I am working on PET city machine. আমি মাস্টার্সে কাজ করেছিলাম লিনিয়ার অ্যাক্সিলারেটর নিয়ে মন্টি কার্লো এমসিএনপি কোড দিয়ে। এখন আমি কাজ করতেছি PET city biology guided radiotherapy machine using gate Monte Carlo code, as well as I am working also on machine learning and deep learning for therapeutic treatment. Okay, so yeah, it's continuing. থ্যাংক ইউ ভাই। আমরা আরেকটা কোশ্চেন নিচ্ছি এমএস সেশন থেকে। আহ, তার প্রশ্নটা হচ্ছে হাউ টু মেক এ বেটার সিভি অ্যান্ড এসওপি অ্যাজ এ ফ্রেশ গ্রাজুয়েট, what to write in the emails to professors, and is your institute still taking students for fall 2025? ওকে, আমি লাস্টের কোশ্চেনটা দিয়ে শুরু করতেছি। অ্যাকচুয়ালি এটা বললাম না যে আসলে এটা ডিপেন্ড করে প্রত্যেক বছর, যে সে তোমার ডিপার্টমেন্ট ধরো 15 জন স্টুডেন্ট নিবে। আমাদের ডিপার্টমেন্টে যে কাজটা করে পিএইচডিতে ইউজুয়ালি 15 জন স্টুডেন্ট নেওয়া হয় প্রত্যেক ফলে। এখন ধরো সে এই বছর ওরা এখন হচ্ছে কোনো কারণে ওরা ধরো তোমার কি বলে যে ভালো মানের অ্যাপ্লিকেন্ট পায় নাই, সেক্ষেত্রে ওরা কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশন কনসিডার করে। আমি যতটুকু জানি আমাদের এখানে ফিজিক্স ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেশন সাবমিট করার ডেডলাইন সম্ভবত জানুয়ারির 15 সম্ভবত। সো ইয়া, স্টিল ইটস ওপেনিং, এবং জানুয়ারির 15 পরে অ্যাপ্লাই করলেও কিন্তু পসিবিলিটি থাকে ওরা যদি বাই দিস টাইম ভালো মানের স্টুডেন্ট না পায়। সো ইউ ক্যান জাস্ট আস্ক দি গ্রেড কোঅর্ডিনেটর অফ দি ডিপার্টমেন্ট, দেন ইউ উইল গেট দি অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, এখন হচ্ছে তোমার প্রথম থেকে কোশ্চেনগুলো, সিবি কিভাবে রেডি করবে। আমি বলবো যে সিবিতে তোমার তুমি হচ্ছে জাস্ট টু দ্য পয়েন্ট, জাস্ট মেনশন করো তোমার ডিগ্রি, মাস্টার্স, বিএসসি, এমএসসি, passing year, GPA, that's it. And then mention about your research background, your technical skill, that's it. You don't need to write about your personal profile. Let's say your father's name, mother's name, your village, district. These are totally bullshit. You don't need, because the admission committee, they don't want to know about your personal information or your race or your gender. These are not mandatory. I suggest you don't need to write your gender, your age, your height. These are bullshit completely. You need to be professional. That's why you need your GPA, your technical skill, your research background. If you have published conference or article, you just mention them. Also write your GRE or IELTS score. These are the information you need to write in CV. তারপরে তোমার চারটা কোশ্চেন কি ছিল ফাহিম? ভাই তার আরেকটা প্রশ্ন ইমেল ছিল করার টেকনিক, তাই তো? প্রফেসরকে ইমেল করবে কিভাবে? ওকে, প্রফেসর ইমেল করে যেটা বললাম যে তুমি হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্ট হেডিং খুবই প্রিসাইজ থাকবে। লেটস সে ইউ আর ওকে, ধর আমি একটা এক্সাম্পল দিই। লেটস সে তুমি লিখো যে প্রসপেক্টিভ PhD applicant or prospective graduate applicant fall X or spring X. Okay, this is the title, and then তোমার হচ্ছে বডিতে তুমি লিখলা dear X, I am Y from this university from this country. Okay, then I just went through your research article and it seems fit with me. I have this kind of research background and I attached my CV here with. Just if you have time, you just check it this and reply back me or something like this. These are the sample structure. ওকে, এসওপি। ওকে, আচ্ছা, ভেরি গুড। এসওপি নিয়ে আমি যদি বলি, সেটা বলবো হচ্ছে এসওপি তো সেম। তুমি হচ্ছে কোনো ধরনের স্টোরি লেখার দরকার নাই। জাস্ট হোয়াট ইউ জাস্ট নিড why you are planning to apply in this particular university, why in this particular research field. এটা নিয়ে তুমি হচ্ছে প্রথম প্যারা থাকতে পারে। সেকেন্ড প্যারাতে তোমার থাকতে পারে তোমার হচ্ছে তুমি কি কোর্স করছো পার্টিকুলারলি, এবং তোমার জিপিএটা কেমন, এবং তুমি কোর্সে তুমি কোন স্টাইলে তুমি হচ্ছে এই কোর্স স্টাডি করেছো, এটা লিখতে পারো। লেটস সে তুমি যদি মেডিকেল ফিজিক্সে অ্যাপ্লাই করো, I will ask you to focus on nuclear physics or quantum mechanics or medical physics, this kind of course. That means তুমি যে ফিল্ডে অ্যাপ্লাই করবা ওই ফিল্ড অনুযায়ী তুমি হচ্ছে
কোর্সের 3-4টা কোর্স এবং তুমি কোন বই পড়ছো বা কিভাবে পড়ছো এগুলো মেনশন করতে পারো। থার্ড প্যারাতে তুমি তোমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড নিয়ে হচ্ছে তুমি লিখতে পারো, তুমি কি রিসার্চ করছো, কোন প্রক্রিয়া করেছো, একেবারে প্রিসাইজ কথা। এবং ফাইনাল প্যারাতে তুমি হচ্ছে একটা সামারাইজ করতে পারো যে তোমার এই সকল ব্যাকগ্রাউন্ডের উপরে বেসিস করে তুমি হচ্ছে কাজ করতে পারো। এবং এই লাস্ট প্যারাতে তুমি মেনশন করতে পারো তুমি কোন ফিল্ডে কাজ করবা, অথবা তুমি চাইলে কোনো প্রসপেক্টিভ প্রফেসরকে মেনশন করতে পারো যে হ্যাঁ তুমি এই সকল প্রফেসরের কাজ তোমার ভালো লাগছে, তুমি হচ্ছে এই সকল প্রফেসরের সাথে কাজ করতে চাও, তুমি যদি এডমিশন পাও। অথবা তুমি কোনো পার্টিকুলার ফিল্ড মেনশন নাও করতে পারো, ইটস আপ টু ইউ। এবং তুমি এটাও লিখতে পারো যে তুমি যদি এডমিশন পাও উইথ ফান্ডিং, ইট উইল বি বেটার ফর ইউ টু do PhD or graduate program. Okay, these are the content of SOP. থ্যাংক ইউ ভাই। আমাদের মাস্টার সেশন থেকে আর কোনো প্রশ্ন নাই। আমি আবারও, যেহেতু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের কোশ্চেন বেশি ছিল, তাই আমি দ্রুত সিনিয়র বেচ গুলোতে চলে গিয়েছিলাম। আমি সেকেন্ড ইয়ারের আরেকটা কোশ্চেন নিচ্ছি। সে প্রশ্ন করেছে, ক্যান আই গো ফর গ্রাজুয়েশন, উইল ইট বি এ ওয়াইজ ডিসিশন? মানে সে এখন সেকেন্ড ইয়ারে আছে, এই মুহূর্তে তার ইউএসএ তে গ্রাজুয়েশন প্রোগ্রামে ভর্তি হওয়াটা ওয়াইজ ডিসিশন হবে কিনা? কোন প্রোগ্রামে বললা? গ্রাজুয়েশনে, সে গ্রাজুয়েশন করতে ইউএসএ তে যাওয়া এখন আচ্ছা, ওয়াইজ মানে ডিসিশন হবে কিনা আন্ডার সেকেন্ড ইয়ারে পরে করার already? বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি আসলে এটা আসলে ডিপেন্ড করে, বুঝছো। ধরো সে ইফ ইউ হ্যাভ দি অপশন and if you can bear the expense, you can proceed, no problem at all, it's up to you. তবে ইউজুয়ালি যেটা হয় যে বাংলাদেশ থেকে তোমার হচ্ছে ইউজুয়ালি আন্ডারগ্রেড বা গ্রাজুয়েশন মাস্টার্স করেই সবাই অ্যাপ্লাই করে আর কি পিএইচডির জন্য বা এডমিশনের জন্য ফুল ফান্ডিং এ। বাট এটা যেটা প্রবলেম সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন কারণে সেশন জট হয় এবং তোমার বেশ কিছু সময় আমাদের লস হয়ে যায়। সো আবার অনেকে দেখা যায় যে চিন্তা করে যে আমি মাত্র আন্ডারগ্রেড পড়লাম, আবার মাস্টার্স প্রোগ্রামে আমাদের অনেক সময় লাগে, ইউজুয়ালি ভার্সিটি গুলোতে অনেক সময় লস হয়। এবং তুমি যদি ডিসাইডেড থাকো যে না তুমি দেশে থাকবাই না, তুমি দেশে কোনো জবে করবো না, এবং তোমার যদি তুমি যদি এক্সপেন্স বিয়ার করার মতো তোমার যদি সেই ক্যাপাবিলিটি থাকে, এবং তুমি যদি এডমিশন পাও, ইউ ক্যান প্রসিড, নো প্রবলেম। whether wise decision or not, it depends on your own motivation. Okay, but তোমার যদি ক্যাপাবিলিটি থাকে, you can go, no problem. ওকে ভাই, আরো একটা কোশ্চেন সেকেন্ড ইয়ার থেকে নিচ্ছি। প্রশ্নটা হচ্ছে, হোয়াট আর দ্য এসেনশিয়াল স্কিলস এন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দ্যাট আর রিকোয়ার্ড ফর হায়ার স্টাডিজ ইন অ্যাব্রড? তারপর আরো একটা প্রশ্ন হচ্ছে, হাউ এ ফিজিক্স স্টুডেন্ট উইল ডিটারমাইন at which field I will do my MS after honors, and how will I apply it in particular field, and what steps will increase the Okay, ভাই ভাই। got it. প্রথম কথা হচ্ছে তোমার স্কিল ডেভেলপমেন্ট কথা যদি আমি বলি, আমি বলবো তোমার হচ্ছে ইংলিশ কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারো। তোমার হচ্ছে কি বলে যে কমিউনিকেশন স্কিল, দেন তোমার হচ্ছে প্রোগ্রামিং স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখনকার যত ধরনের রিসার্চ হয় সবই হচ্ছে হাই ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, এবং এই রিসার্চে এত পরিমাণে তোমার প্রোগ্রামিং ইউজ করা হয়। তো এই কারণে আমি বলবো যে অ্যাটলিস্ট যে কোনো একটা প্রোগ্রামিং, ইদার পাইথন অর C++, you have to learn it. আদারওয়াইজ ইট ইজ ডিফিকাল্ট। এখন আমি রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে রিসেন্ট সময় একটা সেমিনার হলো, ওনারা হচ্ছে মেটেরিয়াল ফিজিক্সে ওরা হচ্ছে মেশিন লার্নিং ডিপ লার্নিং নিয়ে আলোচনা চলে, কথাবার্তা চলে। আর মেডিকেল ফিজিক্স তো একেবারে হাইলি ইন্টারডিসিপ্লিনারি। সো প্রোগ্রামিং নলেজ ভেরি ইম্পর্টেন্ট, ইউর ইংলিশ কমিউনিকেশন স্কিল অলসো ইম্পর্টেন্ট। তাছাড়া যেটা বলা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ইট ক্যান ইম্প্যাক্ট, it have impact on admission process but not big impact. Okay, সে তুমি হচ্ছে, হ্যাঁ সে জাস্ট ফর এক্সাম্পল, লেটস সে তুমি হচ্ছে একটা আন্ডার গ্রাজুয়েটে থাকাকালীন তুমি হচ্ছে একটা ব্যবসা করলা, যেটার সাথে তোমার ফিল্ড তোমার সাবজেক্টের কোনো সম্পর্ক নাই। তো এটা আসলে আমি জানি না কতটুকু এটা এক্সট্রা কারিকুলার হিসেবে কাউন্ট করবে। আই সাজেস্ট try to engage extracurricular which are related to your own subject, own department, then it would be impactful. ওকে, সো এটা হচ্ছে বিষয়। আরেকটা কোশ্চেন ছিল সে কিভাবে রিসার্চ ফিল্ড চুজ করবে। আমার মনে হয় একটা স্টুডেন্ট যখন অনার্স পড়ে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার শেষ করে, সে বাই দিস টাইম সে আসলে বুঝে যায় তার আসলে কোন ফিল্ডে তার ইন্টারেস্ট আছে, সেই অনুযায়ী সে চুজ করবে। তারপরেও তার যদি মনে হয় যে না সে আসলে বুঝতেছে না স্টিল নাও কোন ফিল্ডে ইন্টারেস্ট, তাহলে আমি সাজেস্ট করবো তার যদি ইচ্ছা থাকে বাইরে আসার, তাহলে সে যেন হচ্ছে যে প্রফেসর, যে ফ্যাকাল্টি মেম্বার হচ্ছে রিসার্চে কারেন্টলি অ্যাক্টিভ আছে, ওনার সাথে যেন কাজ করে, তাহলে সে খুব সহজেই একটা ভালো মানের কাজ করতে পারবে, একটা পাবলিশ করতে পারবে, এবং সে সহজে এডমিশন পেয়ে যেতে পারবে। দ্যাটস দ্য রুল অফ থাম্ব।
ওকে, ধন্যবাদ ভাই। আরো একজন প্রশ্ন করেছে যে একই রকম প্রশ্ন করেছে, সিজি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই রিলেটেড কোর্সে, আই মিন মেডিকেল ফিজিক্স রিলেটেড কোর্সে যাওয়ার জন্য ইম্প্যাক্ট ফেলবে কিনা, যেটার উত্তর অলরেডি দেওয়া হয়ে গেছে। তার অনেকগুলো প্রশ্ন ছিল, আমি তার মধ্যে একটা ফিল্টার আউট করছি। আহ, সেটা হচ্ছে আহ, সু- সেটা হচ্ছে যে দেশের বাইরে সেটেল হওয়ার ইচ্ছা থাকলে এই সেক্টরে ঢোকা উচিত হবে কিনা, যেটা অলমোস্ট উত্তর দেওয়া হয়ে গেছে। পাশাপাশি তার আরেকটা প্রশ্ন ছিল যে দেশের বাইরে গিয়ে সেটেল না হয়ে আবার দেশে ফিরে আসলে দেশে কিছু করতে পারবে কিনা, আই মিন মেডিকেল ফিজিক্স। আচ্ছা, এটা আমি একটু বলি, এটা আসলে খুবই ডিফিকাল্ট কোশ্চেন। প্রথম কথা হচ্ছে, তুমি যদি দেশে যদি আবার ব্যাক করার প্ল্যান থাকে, এটা একটু প্রবলেম আছে। প্রথমত হচ্ছে আমাদের দেশে এখনো মেডিকেল ফিজিসিস্ট যে একটা জব আছে, এটাকে আসলে ওইভাবে এন্ডোর্স করা হয় না আমাদের দেশে। বিশেষ করে প্রাইভেট হসপিটাল গুলোতে অনেক জায়গাতেই তোমার অনেক মানে আপ টু ডেট মেশিন আছে, যেখানে তোমার মেডিকেল ফিজিসিস্ট প্রয়োজন অফিসিয়ালি। কিন্তু যেটা হয় আসলে, এই পোস্ট গুলা স্টিল নাও আমাদের যারা ডক্টর আছেন, অনকোলজিস্ট বা ওরকম, ওনারাই আসলে হোল্ড করে আছেন। তারপরেও কিছু কিছু হসপিটালে তোমার হচ্ছে মেডিকেল ফিজিসিস্ট আছেন। সম্ভবত এখানে তোমার বাইরের দেশের কিছু পার্সন ওনারা হচ্ছে এখানে জব করেন। কারণ হচ্ছে আমাদের দেশের নিজস্ব আমাদের দেশের ওইভাবে এখনো মেডিকেল ফিজিসিস্ট তৈরি করতে পারে নাই, যারা আসলে এরকম হাই লেভেল মেশিন রান অপারেট করতে পারে অথবা ট্রিটমেন্ট প্ল্যানিং ঠিক করতে পারে। সো এটা আসলে একটু ডিফিকাল্ট। বাট ইয়া, ইউ ক্যান গেট জব ইন প্রাইভেট ইউনিভার্সিটি, বাট স্টিল ইট ইজ নট ইজি। বাট আমি সাজেস্ট করবো, তুমি যদি ইচ্ছা থাকে বাইরে আসার এবং মেডিকেল ফিজিক্সে পিএইচডি করা বা এমএস করার, there are lots of opportunities in abroad. You don't need to go back. ওকে, ধন্যবাদ ভাই। আমি এছাড়া আরো যা যা প্রশ্ন পাচ্ছি ম্যাক্সিমামই হচ্ছে যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের, যেমন ফাহিম, এখানে আমি একটা তোমাকে প্রশ্ন একটু আছে। ইন্টারেপ্ট করি, জাস্ট 1 মিনিট, ওকে? সরি ফর ওকে ইন্টারাপশন। ওকে, থ্যাংক ইউ ভাই। You can proceed. Sorry for interruption. ওকে ভাই, আমি আবার প্রশ্নটাতে যাচ্ছি। তার একটা প্রশ্ন ছিল যে কমিউনিকেশন স্কিল বেটার করতে আমি কি করব। এটা খুব কমিউনিকেশন শর্ট স্কিল বেটার কোশ্চেন করে আই গেস। আসলে আমার মনে হয় এই কোশ্চেনের আসলে অ্যান্সার ইউ ক্যান গিভ দ্য অ্যান্সার। আই থিংক আই জাস্ট গিভ ইউ দ্য ফ্লোর, ইউ ক্যান অ্যান্সার ইট বিকজ ইউ হ্যাভ দি লটস অফ স্কিল অন দিস। ওকে, আমার কাছে মনে হয় কমিউনিকেশন স্কিল বেসিক্যালি যদি ইংলিশ স্কিল ভালো করতে হয়, আমাদের ডিপার্টমেন্টে পড়াশোনা এটা আমাকে কোনোভাবে হেল্প করবে না, কারণ আমাদের একটা সিঙ্গেল প্রেজেন্টেশন পর্যন্ত নাই। সো এটার জন্য বেস্ট অপশন হচ্ছে এক্সট্রা কারিকুলার দুইটা প্ল্যাটফর্মে যাওয়া যেতে পারে। একটা হচ্ছে ডিবেট, স্পেশালি ইংলিশ ডিবেট করা যেতে পারে, আর সেকেন্ডলি হচ্ছে মান করা যেতে পারে, মডেল ইউনাইটেড নেশনস, যেটা কমপ্লিটলি ইংলিশেই হয়। এই দুইটা জায়গায় আপনাকে জোর করে ইংরেজি শেখানো হবে এবং ইংরেজি বলতে বাধ্য করা হবে। সো দেখা যাবে ইংলিশে ডিবেট করতে করতে, যেখানে আপনি আপনার বন্ধুর সাথে কখনোই ইংরেজি প্র্যাকটিস করা হবে না, এগুলা যতই জোর করা হোক হয় না, কিন্তু ডিবেটে আপনাকে জোর করে 5 মিনিট 10 মিনিট করে কথা বলতেই হবে ইংলিশে। সো একটা বেস্ট অপশন কমিউনিকেশন স্কিল বাড়ানোর ডিবেট ক্লাবে যাওয়া অথবা মডেল ইউনাইটেড নেশনস, এই দুইটা জায়গায় যাওয়া যেতে পারে। পাশাপাশি ক্যারিয়ার ক্লাব সম্ভবত এই ধরনের কাজ করতেছে আপাতত, সিইউতে এখন অনেকগুলো ক্লাব আছে ভাই। রাসেল ভাই সম্ভবত নিজেও পরিচিত না, এই ম্যাক্সিমাম ক্লাবই প্রতিষ্ঠিত হয়েছে 2019-এর পর। সো আমরা এখন অনেক বেনিফিটস পাচ্ছি, যেটা আমাদের সিনিয়ররাও পায় নাই। সো জুনিয়রদের কাছে রিকোয়েস্ট থাকবে এই জাতীয় জিনিসগুলোতে যাওয়া যেতে পারে। আর আরো কিছু কোশ্চেন এরকম আছে ভাই, যেমন একজনের কথা হচ্ছে ফিজিক্স কঠিন লাগে কি করব ভাইয়া। তারপর হাউ টু পাবলিশ এন আর্টিকেল, হাউ ক্যান আই লার্ন অ্যাবাউট ইট। তারপর কোশ্চেন হচ্ছে যে আচ্ছা, আমি এটা আমি প্রথম কোশ্চেনটা একটু নিতে চাই, ফিজিক্স কঠিন লাগে কি করব। হ্যাঁ, আচ্ছা, এটা খুবই 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 কমন কোশ্চেন এবং অনেকে প্যানিক করে আসলে। পৃথিবীর কোনো সাবজেক্টই সহজ না। যে যে সাবজেক্টে পড়ে তার কাছে ওই সাবজেক্ট কঠিন মনে হয়, এবং এটা খুবই কমন বিষয়। অ্যাকচুয়ালি তুমি যদি কঠিন ভাবে চিন্তা করো তাহলে মনে হবে কঠিন, আদারওয়াইজ কঠিন না। প্রথম কথা হচ্ছে, সে এখন ধরো আমি মেডিকেল ফিজিক্স নিয়ে কাজ করতেছি, আমার কিন্তু এখন আসলে ক্লাসিক্যাল মেকানিক্স খুব একটা মানে এক্সেলেন্সি নেওয়ার দরকার নাই, অথবা ইলেকট্রোডাইনামিক্স অথবা কোয়ান্টাম মেকানিক্স খুব একটা এক্সেলেন্সি দরকার নাই। আমার এখন যেটা দরকার, আমার দরকার হচ্ছে এখন প্রোগ্রামিং স্কিল ডেভেলপ করা, গেইন করা। তেমনি ভাবে তুমি যে ফিল্ডে কাজ করবা, দেখবা যে তোমার আসলে তোমার ওই ফিল্ড ছাড়া আদারওয়াইজ অ্যাসোসিয়েট ফিল্ডে তোমার অত মানে ডিপ নলেজ লাগবে না। এই কারণে আমি সাজেস্ট করব, ট্রাই টু ইনক্রিজ ইউর জিপিএ।
আর আমি জানি, আই বিলিভ ফিজিক্সে জিপিএ তোলার জন্য তোমাকে যে খুব একটা পড়তে হবে বা খুব ডিপ পড়তে হবে এরকম কিছুই না। ইউ ক্যান ইজিলি অবটেন জিপিএ because we know the exam criteria of our universities, right? So you don't need to study hardcore. And the second one is that, yeah, ধরো তুমি জিপিএ তুললা বা তোমার কনফিডেন্স না তুমি তোমার ফিজিক্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, তখন আমি বলবো যে তুমি যে বিষয়ে রিসার্চ করবা ওই ফিল্ডের কনসেপ্ট গুলো তুমি হচ্ছে একটু ডিপে পড়ো, তাহলেই দেখবা যে তোমার হচ্ছে সবকিছু ডান। কারণ তোমাকে কিন্তু কোশ্চেন করা হবে ওই ফিল্ড থেকে, আর অন্য কোনো ফিল্ডে তোমাকে কোশ্চেন করাই হবে না। পরবর্তী তুমি যখন পিএইচডি তে যাবা, সেম কনসেপ্ট। আমরা যেখানে পিএইচডি করি আমেরিকাতে, এখানে কিন্তু আমাদের অনেক কোর্স ওয়ার্ক করতে হয়। আমরা খুব সহজে এ পেয়ে যাচ্ছি, মানে এ মানে হচ্ছে এখানে 44, কিন্তু এর জন্য আমাদের কাছে খুব বেশি জানতে হয় এরকম কিছুই না। কারণ আমাদের জাস্ট হচ্ছে এক্সাম অনুযায়ী পড়তে হয়, কারণ অনেক কোর্স আছে যেগুলো আমাদের দরকার পড়ে না পরবর্তীতে। তো এই কারণে আমি সাজেস্ট করবো জাস্ট ট্রাই টু ফোকাস ইউর ওন রিসার্চ সাবজেক্ট, and for rest of the things just try to just obtain the GPA. That's it. ওকে, থ্যাংক ইউ ভাই। আমি হচ্ছে একটা সিনিয়রদের থেকে একটা প্রশ্ন নিই, এইমাত্র একটা হোয়াটসঅ্যাপে কোশ্চেন এসেছে। কোশ্চেনটা হচ্ছে যে পিএইচডি করা বেটার হবে নাকি সেকেন্ড মাস্টার্স করা বেটার হবে? এটা আসলে ডিপেন্ড করে। প্রথম হচ্ছে আই সাজেস্ট গো উইথ দি, ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তুমি কোন ফিল্ডে কাজ করো আর কি। ঠিক আছে, যে ধরো পিএইচডি তে আসলে একটু লম্বা প্রসেস, দেখা যায় যে অনেক সময় লাগে। আমেরিকাতে দেখা যায় যে ফিজিক্স ডিপার্টমেন্টে 5 বছরের কমে আসলে পিএইচডি হয় না, এটা অ্যাকচুয়ালি রেয়ার কেস আর কি, 5 বছরের নিচে হয় না। আবার মাস্টার্স প্রোগ্রাম দেখা যায় 2 বছর। কিন্তু প্রবলেম হচ্ছে ধরো তুমি মাস্টার্স করলা, হ্যাঁ, সে তুমি যদি মেডিকেল ফিজিক্সে মাস্টার্স ম্যানেজ করতে পারো, অথবা তুমি যদি ধরো ভাই উনি সে তুমি হচ্ছে যদি, কারেন্টলি আমাদের ডিপার্টমেন্টে মেডিকেল ফিজিক্সে থিসিস করছে, আমাদের ডিপার্টমেন্টে মাস্টার করছে, মেডিকেল ফিজিক্সে আচ্ছা থিসিস করছে। তো সেক্ষেত্রে উনি প্রশ্নটা করছে আর কি। আচ্ছা, গট ইট। সো এক্ষেত্রে আমি বলবো যদি সে বাইরের দেশে যদি সে মেডিকেল ফিজিক্সে মাস্টার্স ম্যানেজ করতে পারে, I believe she easily, he or she can get the job for medical physics. Okay, particularly for medical physics. কিন্তু অনেক ফিল্ড আছে যেখানে তুমি আসলে শুধু মাস্টার্স করে তুমি আসলে জব পাওয়া একটু টাফ হবে, বাট নট ইম্পসিবল। ডিপেন্ডস অন ইউর ওন ফিল্ড, বাট মেডিকেল ফিজিক্স ইট ইজ ভেরি ভেরি পসিবল। ওকে, ধন্যবাদ ভাই। একটা ফার্স্ট ইয়ারের কোশ্চেন নিচ্ছে আবারও। সে প্রশ্ন করেছে, আমি আমি ইংলিশে অনেক বড় প্রশ্ন, আমি বাংলায় শর্ট করছি। আমি কিভাবে সময় ম্যানেজ করব ভালো সিজিপিএ তোলার জন্য এবং ডিপার্টমেন্টের টিচার হওয়ার জন্য? আমাকে কিছু পরামর্শ দিন। ওকে, অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে তুমি তোমার জিপিএ অনেক ভালো করতে হবে বাংলাদেশে। আমি যতটুকু জানি এখন যে রুলস সেটা হচ্ছে তোমার অনার্স এবং মাস্টার্সে দুইটাতেই জিপিএ 3.5 রাখতে হবে অ্যাটলিস্ট আউট অফ 4। দিস ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট অ্যাবাউট জিপিএ। সো আমি বলবো যে জিপিএ তোলার জন্য তোমার কিন্তু খুব একটা পড়তে হবে না। তুমি জাস্ট হচ্ছে তুমি ফ্যাকাল্টি মেম্বার যারা ক্লাস নিচ্ছেন ওনাদের লেকচার ফলো করো এবং ওনাদের ইনস্ট্রাকশন ফলো করো, অ্যাকর্ডিংলি পড়ো, দেখবা তুমি সহজে জিপিএ তুলতে পারবা। তবে শুধু জিপিএ তুললেই আসলে ফ্যাকাল্টি হওয়া একটু টাফ। তোমার হচ্ছে ফিজিক্সের নলেজ তোমাকে বিল্ড আপ করতে হবে, পার্টিকুলারলি ডিপ নলেজ অন ইউর ওন রিসার্চ ফিল্ড। সো তোমাকে হচ্ছে তোমার ফিজিক্স নলেজ বাড়াতে হবে। আদারওয়াইজ আসলে শুধু জিপিএ তুলে তুমি যদি এই পেশায় আসতে চাও, দেখবা তুমি দিনের সময়ের সময় তুমি হচ্ছে মোটিভেশন হারাই ফেলবা। সো অনেক ডেডিকেশন দিতে হবে আর কি এর জন্য। That's it. ভাই আমাদের প্রশ্ন প্রায় শেষের দিকে, আমার মনে হয় আমরা কিছু আহ এখান থেকে কিছু প্রশ্ন নিতে পারি, অথবা আমি লাস্ট বারের মতো প্রশ্নগুলো আপনাকে একটু দেখাই, আপনি যদি কোনো প্রশ্ন চুজ করতে চান এখান থেকে। ওকে, আরেকটা কাজ করতে পারো ফাহিম, তুমি আমাকে কোশ্চেন দেখাও, আর হচ্ছে ফ্লোর থেকে যদি কেউ কোনো কোশ্চেন করতে চায়, জাস্ট জাস্ট 2-3টা কোশ্চেন আসলে একটু স্পেস দিতে পারো, যদি তুমি অ্যালাউ করো আর কি, দিতে পারো হ্যাঁ আর হ্যাঁ, কি সেটাই যদি। ভাই। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা আর আগে থেকে প্রিফিল্ড কোশ্চেন গুলো না নেই, আমরা এখন যারা এখানে আছেন তাদের থেকেই প্রশ্ন নিচ্ছি। আপনারা কেউ কোনো প্রশ্ন করতে চাইলে প্লিজ হ্যান্ড রেজ করুন। ওকে, ফয়সাল সরকার, প্লিজ ইউ মে প্রসিড। আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম।
ভাইয়া আমি রানিং থার্ড ইয়ারে, আমার সেশন হচ্ছে 20-21। মানে আমি একটা প্রবলেম ফেস করতেছি রাইট নাও, যেটা আমার মন চাচ্ছে আমি ফিজিক্সটা ভালো বুঝি। পার্টিকুলার আমি যখন আমার যে কোর্সগুলো যখন আসে, লাইক আমি যখন থার্ড ইয়ারে আমি যখন অপটিক্স পড়তেছি, তখন মনে হচ্ছে থিওরিগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে, আমার একটু টাইম চলে যাচ্ছে থিওরি বুঝতে বা থিওরিটা নিতে, ভালো লাগতেছে, পড়তেছি। বাট এটা কিছুক্ষণ পড়ার পরে আমি যখন আবার সুইচ করতেছি, যে এখন তো অন্য কোর্সও আছে, আমি যখন নিউক্লিয়ার ফিজিক্সে যাচ্ছি, ওখানকার থিওরিগুলো দেখতেছি, তখন ওইগুলো ভালো লাগতেছে। আবার আমি যখন কোয়ান্টাম মেকানিক্সে যাচ্ছি, তখন ওইখানেও কিছু থিওরি আছে যেগুলো আমাকে খুব বুস্ট করতেছে, যে আমি হঠাৎ জানার পরে যে জিনিসগুলো আসলে এত ইন্টারেস্টিং কেন। মানে আমার কাছে না, মানে যখন যেটা পড়তেছে আমার কাছে সবটা ভালো লাগতেছে। এইদিকে এভাবে পড়তে যাওয়ার পরে আমি দেখতেছি যে আমি সিজিপিএ ভালো করার জন্য যে জায়গাটা, সেটা হয়তো একটু লো, বাট মানে আমি আসলে বুঝতেছি না যে আমার রাইট নাও কি করা উচিত। মানে কোশ্চেনটা আই গেস তোমার কোশ্চেন হচ্ছে কি, যে তোমার হচ্ছে যেই সাবজেক্টে তুমি মানে যেই কোর্সে পড়তেছো সেটা তুমি হচ্ছে ইন্টারেস্ট ফিল করতেছো, বাট জিপিএ আপ টু দা মার্কে আসতেছে না, এরকম কিছু? আপ টু দ্য মার্ক বলতে আমার সেকেন্ড ইয়ারে 3.5 আছে, বাট মানে বাইরে যাওয়ার জন্য যেভাবে আসলে আপনি বললেন যে সিজিপিএটা অনেক বেশি ম্যাটার করে, আমি জানি না আসলে ওই ফিগারটা কত। আর আচ্ছা আমি ওকে, হ্যাঁ শেষ করো, তুমি কোশ্চেন শেষ করো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে মানে এখন আমার অ্যাকচুয়ালি কি করা উচিত আমার রাইট নাও জায়গাটাতে? আমি কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোর্সে বেশি ফোকাস দিব, নাকি একটা পার্টিকুলার কোর্সে ফোকাস দিয়ে দ্যাটস ওখান থেকে আমি কিছু নেওয়ার চেষ্টা করলাম, দেন আমি যদি ফোর্থ ইয়ারে বা মাস্টার্সে কিছু রিসার্চের ব্যাপারে আগ্রহী হই, দেন কিছু ভাইদের সাথে বা টিচারদের সাথে কথা বলে বা তাদের সাথে কাজ করে যদি কিছু পাবলিশ করা যায়, মানে আপনি কোনটা সাজেস্ট করবেন আমাকে? ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার মনে হয় তুমি আসলে একটু মিসজাস্ট করে ফেলছো আমার প্রিভিয়াস অ্যান্সার অ্যাবাউট জিপিএ। আই সেড গুড জিপিএ, কিন্তু আমি কোনো কিছু মেনশন করি নাই, ঠিক আছে? গুড জিপিএ কোনো রুল অফ থাম নাই, কোনো রুল অফ থাম নাই। এটা হতে পারে 3.3, হতে পারে 3.4, হতে পারে 3.5। ওকে, সো আই গেস ইউর রাইট নাও ইউর জিপিএ 3.5 ইজ কোয়াইট গুড। আমার মনে হয় না তুমি এটা নিয়ে অরি হওয়ার কোনো কোনো বিষয় আছে। তুমি যেহেতু তুমি যেহেতু যেই কোর্সে তুমি পড়ো না কেন, তোমার যদি যেইটাতে তোমার ইন্টারেস্ট পাও, তোমার এটা যদি একাধিক কোর্স হয়, আই সাজেস্ট জাস্ট গো উইথ দিস কাপল অফ কোর্সেস, নো প্রবলেম এট অল, বিকজ ইউ হ্যাভ টু নো at least minimum concept from every branches until you enroll in PhD program. সো আন্ডারগ্রেড লেভেলে তোমাকে কিন্তু মোটামুটি সকল ব্রাঞ্চেরই মিনিমাম বেসিক নলেজ লাগবে। সো এটা তুমি আগে যাও, এবং তুমি ফোর্থ ইয়ার বা মাস্টার্সে উঠে তুমি হচ্ছে পার্টিকুলার কোনো একটা ফিল্ড চুজ করো। ওকে, এবং আমার মনে হয় তোমার জিপিএ ভেরি গুড, এবং গুড জিপিএ কোনো বাউন্ডারি নেই, বাট আই প্রিফার অ্যাটলিস্ট 3.3। বাট যাদের 3.3 কম, তারা ডিমোটিভেটেড হওয়ার কোনো সুযোগ নাই। জাস্ট ট্রাই টু ইনক্রিজ ইউর other profile like research background or like IELTS or GRE. That's it. Okay. থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমরা দেখতে পাচ্ছি ত্রিদীপ সরকার হ্যান্ড রেজ করেছে। ত্রিদীপ সরকার, ইউ মে প্রসিড। আমি এবার ফার্স্ট ইয়ার এক্সাম দিয়েছি, তো আমার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, আমি অনার্স শেষ করার পরে কিংবা মাস্টার শেষ করার পরে যে আমার একটা প্রোফাইল বিল্ড করবো, এবং আমি সেটা অ্যানালাইসিস করে আমি কিভাবে বুঝবো যে আমার প্রোফাইলটা কোন ক্যাটাগরির ইউনিভার্সিটির সাথে ম্যাচ করছে। লাইক আমি যখন একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট আমি রিসার্চ করতে যাব, তখন আমি কিভাবে বুঝবো যে এই ইউনিভার্সিটিটা আমার প্রোফাইলের সাথে ম্যাচ করছে, কিংবা এটা আমার থেকে হায়ার স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে অথবা লো স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে? এটা নিয়ে যদি একটু ডিটেলস বলতেন। Okay, got it. I already answered it. Okay, I'm just repeating. ধরো তোমার তুমি আগে একটা সিভি বানাও, বানাইলে তুমি বুঝতে পারতেছো তোমার হচ্ছে জিপিএ কেমন আছে, বা তোমার জিআরই আইএলটিএস স্কোর কেমন, বা তোমার পেপারের কোয়ালিটি কেমন। দেন তুমি হচ্ছে বিভিন্ন ভার্সিটি গুলার হচ্ছে তুমি রিকোয়ারমেন্ট দেখো, এডমিশন রিকোয়ারমেন্ট, ঠিক আছে? কোন একটা ভার্সিটির এডমিশন রিকোয়ারমেন্টে তোমার যদি লেখা থাকে, ধরো তোমার জিপিএ লেখা থাকলো তোমার ধরো 3.3 কোন একটা ভার্সিটিতে, আমি সাজেস্ট করবো তোমার যদি 3.3 থাকে, এটা কিন্তু খুবই টাইট হয়। তো এটা আসলে একটু টাফ, বাট নট ইম্পসিবল, কারণ এই যে বললাম যে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট পার্টিকুলার ইয়ার কেমন হয় এটার উপর ডিপেন্ড করে ওভারঅল এডমিশন।
সো আমি সাজেস্ট করব তুমি ভার্সিটিগুলোর অ্যাডমিশন রিকোয়ারমেন্ট পেজটাতে দেখো ওদের রিকোয়ারমেন্ট গুলো কি, এবং সেই অনুযায়ী, এবং রিসার্চ ফিল্ড তুমি যে বিষয়ে থিসিস করছো, তুমি যদি চাও যে আমি ওই বিষয়ে আমি হচ্ছে কন্টিনিউ করব, তাহলে ওই কোন ভার্সিটি ওই রিসার্চ আছে সেই অনুযায়ী তুমি হচ্ছে ভার্সিটি সোর্স তুমি সর্ট আউট করো। তারপর যেটা করতে পারো, তুমি হচ্ছে গ্রেড কোঅর্ডিনেটরকে তোমার সিভি মেল করতে পারো, মেল করে বলতে পারো যে তোমার এইটা তো ওনার এডমিশন পাওয়ার জন্য সুইটেবল কিনা, তাহলে তুমি একটা ধারণা পাবা। এবং আমি যেটা আগেও এটা মেনশন করেছি যে তুমি যদি 1-2 মাস সময় দাও ইউএস নিউজ ওয়েবসাইট র্যাঙ্কিং এর থ্রুতে, দেখবা তুমি সহজে এই বিষয়গুলা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। ওকে, জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। Fahim, you need to unmute your microphone. ও সরি সরি, আমরা হচ্ছে হাসান মাহমুদ সজীবের প্রশ্নটা নিচ্ছি। ওকে, আই সাজেস্ট তোমার যদি একাধিক ব্রাঞ্চে তোমার স্কিল থাকে, ইট ইজ বেটার টু মেনশন দেম, দেন দে ক্যান আন্ডারস্ট্যান্ড, ইয়া ইউ হ্যাভ দি মোটিভেশন টু ওয়ার্ক ইন এনি কাইন্ড অফ এনভায়রনমেন্ট। ওকে, I suggest just include those stuff also. It will be positive impact, I believe. ওকে, যদি কোনো প্রশ্ন না থাকে, আমরা একটা হাইলাইট করে রেখেছিলাম একটা প্রশ্ন, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেম প্রশ্ন, যে আই ফাইন্ড physics difficult to pursue, what to do now? Second question, I am failing to set my aim in life and currently living in a volatile situation. How to keep dreams alive when the situation seems impossible consistently day after day? And third question হচ্ছে, what are the solutions and how to overcome sudden depressions? So I guess first year Okay. স্টুডেন্টদের অনেকের এরকম হয়। ওকে, আই সাজেস্ট এটা আসলে বেটার হয় তুমি যদি, যেহেতু তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, ইটস নট আনইউজুয়াল। আই সাজেস্ট জাস্ট টক টু ইউর সিনিয়র, জাস্ট টক, ইউ নিড টু টক, there is no any other solution, you need to talk. I believe you can get rid of your current situation. Okay, তোমাকে কথা বলতে হবে, এবং তোমাকে পজিটিভ মাইন্ড তোমাকে সেট করতে হবে, তাহলে তুমি খুব সহজেই এখান থেকে বের হতে হবে, বাট তোমাকে ডেফিনেটলি কথা বলতে হবে, আদারওয়াইজ দেয়ার ইজ নো এনি কিউর। এবং আমি ফাহিম, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, আসলে আমি জানি না এখনকার বর্তমান স্ট্যাটাস, তোমাদের কি ফিজিক্স ডিপার্টমেন্টে এরকম প্ল্যাটফর্ম আছে কিনা যে স্টুডেন্টদের যদি কোনো ধরনের এই ধরনের কোনো ইস্যু থাকে বা কিভাবে হ্যান্ডেল করতে হয়, বা এরকম কোনো মানে অফিসিয়াল প্ল্যাটফর্ম অথবা আনঅফিসিয়াল স্টুডেন্ট প্ল্যাটফর্ম কি আছে ডিপার্টমেন্টে তোমাদের? ভাই, গত করোনার পরে একটা কাউন্সিলিং কমিটি করা হয়েছিল, বাট আমার জানা নেই আজ পর্যন্ত কেউ সেখানে গিয়েছে কিনা। আমি অনেক জুনিয়ররা অনেকে জানে না এটা সম্পর্কে, এটা নোটিশ দেওয়া হয়েছিল আমাদের। শাহিদা ম্যাম সেই কমিটি আছেন, এবং প্রত্যেক বেচের জন্য সম্ভবত 2জন করে টিচার হচ্ছে আলাদা করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই ব্যাচকে তারা কাউন্সিলিং করবে যদি কেউ ডিপ্রেসড হয়। তো আমি আসলে এখনো কারেন্ট স্ট্যাটাসটা জানি না যে কোন কোন টিচার আছে, তবে শাহিদা ম্যাম ছিলেন, শাহিদা ম্যামের নামটা আমার মনে আছে। আই গট ইট। অ্যাকচুয়ালি আমি সাজেস্ট করবো যে কথা বলতে হবে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, অনেক বিশেষ করে অনেক ধরনের ইস্যু থাকে। আমি সাজেস্ট করবো হচ্ছে সিনিয়রদের সাথে কথা বলো, তাহলে এখান থেকে বের হতে পারবা। ওকে, থ্যাংক ইউ। এনি মোর কোশ্চেনস? ওকে, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা মনে হয় শেষ করতে পারি। ওকে, থ্যাঙ্কস ওকে। টু এভরিওয়ান হুম। জয়েন করার জন্য। আমি একটা জিনিস বলি, আমরা এখন পর্যন্ত 3টা সেমিনার করেছি, তার মধ্যে এটা ছিল হাইয়েস্ট উপস্থিতি। এবং আমি একটা জিনিস ভুল করেছি, আমাদের আগে থেকে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট ম্যানেজ করা দরকার ছিল।
গুগলের। আমার যেটা আনপেইড অ্যাকাউন্ট, এটাতে হচ্ছে 100 জনের লিমিট দেওয়া আছে। তাই যখনই হচ্ছে 100 হয়ে গিয়েছে, তারপর আর কেউ ঢুকতে পারেনি। আমার ধারণা আজকে প্রায় 150 ক্রস করতো, একটা যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারতাম। অথবা ভাইকে বললেও হয়তো একটা স্টুডেন্ট ইমেল দিতেন আমাকে, স্টুডেন্ট ইমেল দিয়ে এটা অ্যাক্সেস করা যায়। বাট স্টিল 100 জনই পুরোপুরি সময় ছিল। ইভেন এখনো শেষ পর্যায়ে এখনো 70 জন আছে। সো দ্যাটস গ্রেট। আমাদের স্টুডেন্টদের অনেকেই গ্রহ আছে মেডিকেল ফিজিক্স নিয়ে জানার এবং উচ্চশিক্ষা সম্পর্কে জানার। আশা করি আমরা এই ধারাটা বজায় রাখতে পারবো। আশা করি ভবিষ্যতেও যখন কোনো সেমিনার আয়োজন করব সবাই আসবেন। আমাদের সবাই আজকে চিটাগাং ইউনিভার্সিটির ছিলেন, এবং আমরা ফর্মটাতে ডিপার্টমেন্ট নেইনি, তবে খুব সম্ভবত ফিজিক্স ডিপার্টমেন্টের ছিলেন। তবে এখন পেয়েছি আমরা যিনি বুয়েটে মাস্টার্স করছেন। তিনি অনার্স কোথায় করেছেন আমি জানি না, তবে বুয়েটের একজন মাত্র আমাদের সাথে ছিলেন, আর বাকি সবাই আমাদের সিইওর। সো ধন্যবাদ সবাইকে, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ রাসেল ভাইকে এত সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আর ফাইনালি ভাইকে অনুরোধ করবো আমাদের উদ্দেশ্যে ওভারঅল কিছু বলার জন্য। Okay, thank you, Fahim, for hosting me. Actually, এখানে একজন বুয়েটের আছে ও হচ্ছে আমাদের স্টুডেন্ট, আমাদের কুমিল্লা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। সে বর্তমানে বুয়েটে মাস্টার্স করতেছে। সো আমি যেটা বলার সেটা হচ্ছে তুমি যে ধরনের এই বিষয়গুলো নিয়ে সময়ে সময়ে বিভিন্ন জনকে ইনভাইট করতেছে, ইট ইজ ভেরি ভেরি গুড অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড। আই জাস্ট কন্টিনিউ ইউর পজিটিভ ওয়ার্ক। অ্যান্ড কারেন্ট স্টুডেন্টকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমার যদি সেকেন্ড ইয়ারের ভিতরে তুমি আসলে বুঝে যাওয়ার কথা, বা বড় জোর থার্ড ইয়ার, তোমার আসলে কি করা উচিত? তুমি কি ফিজিক্সে থাকা উচিত নাকি নন ফিজিক্সে তোমার যাওয়া উচিত? ইট ইজ বেটার টু টু ডিটারমাইন উইদিন থার্ড ইয়ার, দেন জাস্ট প্রিপেয়ার ইউরসেলফ। তুমি যদি ফিজিক্সে থাকতে চাও, তাহলে আজকে অনেক ধরনের কোশ্চেন অ্যান্সার ছিল, এখান থেকে আশা করি তোমরা কি করতে হবে সেটা অলরেডি জেনে যাওয়ার কথা আর কি। তাহলে তুমি সেই অনুযায়ী তুমি হচ্ছে প্রসিড করো। আর যদি তুমি থার্ড ইয়ারের ভিতরে তুমি যদি বুঝে যাও যে না, তুমি আসলে ফিজিক্স থাকা উচিত হবে না তোমার, সব সার্বিক বিবেচনা করে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো হচ্ছে থার্ড ইয়ার থেকেই তুমি হচ্ছে নন ফিজিক্সের জন্য, দ্যাট মিনস কনভেনশনাল যে জব আছে বাংলাদেশে তার জন্য প্রিপারেশন নেওয়া। আমাদের স্টুডেন্ট একটা ভুল করে যে হচ্ছে জীবন পার করতেছে, তো পার হচ্ছেই ফোর্থ ইয়ার বা মাস্টার্স পড়ার পরে, ফোর্থ ইয়ার করার পরে তার মনে হয় যে আসলে আমার তো আসলে কিছুই হলো না, না হলো ফিজিক্স না হলো নন ফিজিক্স, তখন হচ্ছে শুরু করে জবের পড়াশোনার জন্য। তো ততদিনে কিন্তু অনেক লেট হয়, কারণ বাংলাদেশে অন এভারেজ জব পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট। অন এভারেজ অনেক সময় লাগে। এমনিতে ধরো তোমার সেশন জটের কারণে তোমার বয়স একটা কমে যায়, তারপরে তুমি যদি ফোর্থ ইয়ার বা মাস্টার্সে ওতে তুমি যদি প্রিপারেশন নেওয়া শুরু করো, তাহলে তোমার কিন্তু অনেক সময় লেগে যায়। দেখা যায় সে ধরো তুমি পাস করছো 2023-এ, তুমি একটা ভালো জব পাইতে তোমার আরো ধরো 4-5 বছর লেগে যাবে। তো এটা সময় কিন্তু কারোর জন্য বসে নেই। এই কারণে আমি সাজেস্ট করবো থার্ড ইয়ার থেকে তুমি ডিসিশন নিয়ে ফেলো, এবং সেই অনুযায়ী তোমাকে নিজেকে প্রিপেয়ার করো। কারণ তোমার পিয়ার যারা আছে তারা কিন্তু বসে নাই। কারণ তুমি যখন নন কনভেনশনাল, তুমি যখন কনভেনশনাল জবে অ্যাপ্লাই করতে যাবা, তো সেখানে তো তোমার ধরো সকল সাবজেক্টের স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে, যারা অলরেডি ফার্স্ট ইয়ার থেকেই জবের জন্য পড়াশোনা করতেছে। তো তুমি কিন্তু এখানেই শুরুতে পিছিয়ে আছো। সো এটা তোমাকে বুঝতে হবে। তো এটা আমি সাজেস্ট করব যে তুমি নিজে তোমার লাইফ ডিসিশন করো। আর কারো যদি কোনো ধরনের ডিপ্রেশন থাকে, জাস্ট টক টু ইউর সিনিয়র, অ্যান্ড দেয়ার আর লটস অফ দ্য ফ্যাকাল্টি মেম্বার হু হ্যাভ পজিটিভ মাইন্ডসেট। আই নো। সো তুমি কথা বলো, তাহলে দেখবে এটা ক্লিয়ার হয়ে যাবে। ইন এডিশন, কারো যদি মেডিকেল ফিজিক্স নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকে, কুইরি থাকে, বা